সকাল থেকে বিকেল অবধি বেলি আর মিনু একা বাসায়। আজ ইরফান একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। বেলি ঘুম থেকে উঠে ইরফানকে দেখতে পারেনি। শরীর দুর্বল হওয়ার কারণে ঘুম আসলে আর সজাগ হতে পারে না সে। আজ 2 দিন ধরে নামাজ বাদ পড়ছে বলে আক্ষেপের শেষ নেই তার। আজ শরীরটা ভালো লাগায় নিজেই আস্তে আস্তে মিনুর সাথে মিলে সব কাজ করেছে। বিকেলের দিকে আসর নামাজ পড়ে জানালার কাছে দাঁড়িয়ে গতকাল রাতে কথা মনে করে বেলি। গতকাল রাতে কি একটু বেশিই বলে ফেলেছিলাম তাকে? জানি না, কেমন জানি নিজের কাছেই লজ্জা লাগছে এখন। মানুষটা যেমনই করুক, এখন তো আর খারাপ আচরণ করে না আমার সাথে। আমার যথেষ্ট খেয়াল রাখে সে। তাহলে কিভাবে এত কিছু বললাম আমি? আজ দেখেও করে গেল না আমার সাথে। নিজেই একা একা এইসব বলছে আর আফসোস করছে। এমন সময় দেখা কইরা যায় নাই তো কি হইছে, কইয়া তো গেছে। মিনুর কথায় বেলি পিছনে ফিরে তাকায়, দেখে মিনু দাঁড়িয়ে আছে মাজায় হাত দিয়ে। মিনু মেয়েটা অতি ভালো, তবে চঞ্চল। মুখে সারাদিন হাসিই থাকে। মানুষের বাসায় কাজ করে খায়, তবুও নিজের উপর পুরো আস্থা আর বিশ্বাস আছে তার। মিনুকে দেখে বেলির মনে একটা কথাই আসে, মিনু না থাকলে আমি হয়তো কবেই শেষ হয়ে যেতাম। মিনু লাফিয়ে লাফিয়ে বেলির কাছে আসে। মিনু, কিচ্ছে এভাবে লাফাও কেন? নিজে ভাড়াটিয়াদের সমস্যা হবে তো। হেতে কো সমস্যা হইলে আমার কি যাই আছে? বাদ দে তো হোগো কথা। কার কথা আপনি এইখানে খাড়াইয়া খাড়াইয়া? কই? ওহ, আমি তো শুনছি। আমি যে কেন আজ দেরি করে উঠলাম। তয় কি হয়েছে? উনি কি নাস্তা করে গেছে? হ, 1 পিস ব্রেড আর 1 পিস গেলাস পানি খাইছে। ব্যাস এইটুকুই? হ, ইদানিং সে তেমন কিছুই খায় না। আপনি মনে হয় কত খান। কিছু বলে গিয়েছে? কইছিল বেলির দিকে খেয়াল রাখিস, ভাইয়ের ভালোবাসা আপনারে। জানি না গো। দেখেন, তার মন আপনারে চাই। কিন্তু রবি আপু, হেই আসিভ্য মাতারি গুল্লি মারা খাউক। ছি, কিসব বলো মানুষ সম্পর্কে। কম তো জ্বালায় নাই আপনারে। সে করেছে বলে তো আর আমি করতে পারবো না, তাই না? তই যান গিয়ে আদর কইরা সতীন লইয়া আসেন। শুনেন ভাবি, আপনি বাঁচলে বাপের নাম বুঝছেন। আমি যদি না বাঁচি বাপরে লইয়া ভাবমু কোন সময়। বউ দইছে, এহেন নিজের কথা ভাবেন। ভাবতেও চাই, কিন্তু পারি না যে। অন্তরটার মধ্যে অনেক কষ্ট কেন? যন্ত্রণা বুকের ব্যথা করে, কলিজাটা ফেটে যায়। একবার যদি তাকে আপন করে পেতাম। পাইবেন ভাবি, পাইবেন। আল্লাহ পাক আপনার জন্য অনেক ভালো কিছু রাখছে, পাইবেন আপনি। মিনুর কথায় একটু হলেও সাহস পায় বেলি। জীবনের গল্পটা হয়তো এক এক সময় এক এক রকম মোড় নেয়। নতুন মোড় নিতে গিয়ে জীবন নতুন কিছু শিখতে পারে। অন্যদিকে অফিসে কাজের ফাঁকে ইরফান একবার রুবিকে ফোন করে। ভেবেছিল রুবির সাথে কথা বলা প্রয়োজন, তাই ফোন দিয়েছে রুবিকে। 2 থেকে 3 বার ফোন যাওয়ার পর রুবি ফোন রিসিভ করে। কি হয়েছে? ফোনটা রিসিভ করে সালাম দিতে হয় রুবি। ধুর, এত সালাম দেওয়ার সময় নেই আমার। হয়েছে কি তাই বলো। বাড়ি ফিরবে না? কেন? তোমার সো কল বড় ভাইয়ের সেবা যত্ন করতে হবে নাকি? এইভাবে কেন কথা বলো রুবি? হ্যাঁ, শোনো শোনো, আমার সাথে না একদম নাটক করবা না, ওকে? হয় ওই মেয়েকে তাড়াও, নয়তো আমি এখানে থাকবো না। আমরা স্বামী স্ত্রী রুবি। তো কি হয়েছে এখন? স্বামী স্ত্রী বলে কি আমি তোমার ওই বউয়ের সাথে থাকবো নাকি? এটা তো একেবারেই অসম্ভব ব্যাপার। আগে কিভাবে ছিলা? আগের সিচুয়েশন অন্য ছিল, আর এখনকারটা অন্য। সিচুয়েশন একই আছে, তুমি পাল্টে গেছো। আগে বেলিকে মারধর করতাম বলে আমি ভালো ছিলাম। রোজ আমায় নিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে অনেক কথা বলতে পেরেছো, তাই ভালো লাগছিল। এখন আমি তাকে মারধর করি না, আর তার কাছে আমায় নিয়ে বাড়তি কিছু বলতেও পারো না, তাই এখন আমি খারাপ। সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছে, তাই না রুবি? অনেকটা সেই রকমই। হয় বেলি নয় রুবি, বাকিটা তোমার ডিসিশন। আমি যদি বলি বেলিকে ছাড়া সম্ভব না, তখন কি করবা তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ছেড়ে দিব। রুবি, কি হলো, অবাক হলো নাকি? অবাক না, শিহরিত হলাম, সাথে উল্লাসিত। হওয়া ভালো। এই ভালোবাসলা আমায়। জানো তো রুবি, বেলি কিন্তু তুমি থাকার পরেও আমায় ছেড়ে যায়নি। ওইটা দেখে অশিক্ষিত বর্বর গাইয়া ভূত। আমি কি ওর মতো নাকি? আজ রাস্তায় দাঁড়ালে 1000 ছেলের লাইন লাগবে। আমার বাবার অঢেল আছে, তখন কেউ দেখবে না আমার একটা বিয়ে হয়েছিল নাকি 10টা হয়েছিল। ছি রুবি, এইভাবে বলতে পারলা তুমি? পারলামই তো, আগেই তো বললাম, হয় আমি নয় ওই মেয়েটা। আমি তোমাকে ফোন করেছিলাম অন্য কিছু ভেবে, কিন্তু তুমি যা বললা তাতে আমি খুব খুশি হলাম। বেশ, ডিসিশন জানিয়ে দিও, আমি ওইভাবেই আগাবো। কিভাবে? আইনিভাবে।
রাখছি। রুবি লাইনটা কেটে দেয়। আইনি ভাবে এগোবে, তার মানে ও ডিভোর্সের দিকে যাবে। ভাবতে হালকা হাসি দেয় ইরফান। আজ নিজেকে পৃথিবীর সেরা গর্ধব মনে হচ্ছে তার। এই কাকে বিয়ে করেছিল সে, যে নিজের স্বার্থ ছাড়া এক পা নড়ে না? জীবনে মাকে দেখিনি, তবে নারী দেখলাম দু রকমের নারী। একরকম নারী হয় যারা নিজেকে উজাড় করে দেয় অন্যের ভালোবাসার কাছে, অন্যকে ভালোবেসে নিজের সব দিয়ে দেয়, অন্যের কাছ থেকে কিছু না আশা করে বিলীন করে দেয় নিজেকে। আর আরেক নারী দেখলাম যে শুধু নিজেরটাই বুঝে, নিজের ভালো থাকা, নিজের মন্দ থাকা, নিজের শৌখিনতা সবটাই বুঝে, যে নিজের ইগোর জন্য আমায় ছাড়তে রাজি। সে কি আদৌ আমার স্ত্রী? আজ মুক্ত কণ্ঠে বলতে ইচ্ছে করে, হ্যাঁ, আসলে আমি একজন খারাপ মানুষ, যে কিনা এক মহিয়সী নারীকে দিনের পর দিন কষ্ট দিয়েছি। আল্লাহ পাক হয়তো এর শাস্তি আমায় রুবিকে দিয়ে দেখালেন, আর বেলির নীরবতা আমার বন্ধ চোখকে খুলে দিয়েছে। নিজের কেবিনে বসে ভুলগুলো স্মৃতিচারণ করে নেয় ইরফান। আসলে তার হয়তো এইবার চোখ খুলে গেছে। ডেস্ক থেকে মোবাইলটা হাতে নিয়ে গ্যালারিতে যায় সে, যেখানে গ্রামের বাড়িতে বেলির কিছু ছবি ছিল। ছবিতেই নিজের নজর রাখে সে। তুই বেলি একটাই রে, আমি ধন্য তোকে পেয়ে। তুই সেই নারী যে কিনা আমায় নিয়ে বেহেস্ত পর্যন্ত যেতে পারবি। তুই বেলি হাজারে একটাই হোস। ভালোবাসি রে, অনেক ভালোবাসি। তোকে যতটা না ভালোবাসি ততটাই নিজেকে ঘেন্না করি। ছোট হয়ে গেলাম নিজের কাছে নিজে। চোখ জোড়া মুছে নেয় ইরফান। আজ কেন যেন নিজের চোখ দিয়ে ক্রমশ পানি বের হচ্ছে তার। কিসের জন্য বুঝতে পারছে না, তবে এই পানি হয়তো দুঃখের নয়তো সুখের। হয়তো রুবির কথা স্বার্থপরতা অথবা বেইমানির জন্য, নয়তো বেরির উজাড় করা ভালোবাসার জন্যে। সময় এসে গেছে সব ঠিক করার। এরপর হয়তো আর সময় নাও থাকতে পারে। ভুলগুলো শুধরে নিতে হবে, না হয় যে সময় গেলে আর সাধন হবে না। আজ ইরফান সন্ধ্যার পরপরই বাসায় চলে আসছে। এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। আজ আর কফির কথা বলেনি সে, তবুও বেলি নিজ থেকেই কফি করে আনে। বেলির হাতে কফি দেখে ইরফান বেশ অবাক হয়। আমি তো কফি চাই নাই। আমি বানালাম। ও আর এত তাড়াতাড়ি চলে আসলেন, শরীর খারাপ নাকি? না, একটু কাজ আছে তাই। ও, কয়েকজন লোক আসবে একটু পর। কি রান্না করা লাগবে নাকি? না না, তেমন কিছু না, তুমি এই রুমেই থাকো। না, এখানে না, আমি আমার রুমেই যাই। ওই রুমেই কাজ আছে, এক কাজ করো, গেস্ট রুমে চলে যাও। আচ্ছা। বেলি সাধারণত বাহিরের লোকদের সামনে যায় না। এই সব ব্যাপারে সে একটু সচেতন, যার তার সামনে যেতে অনিচ্ছা তার। তাই ইরফানও জোর করে না। কিছুক্ষণ পরই দরজায় কলিং বেল পড়ে, আর বেলিও তাড়াতাড়ি ভেতরে চলে যায়। ইরফান নিজেই গিয়ে দরজা খুলে। আসলে আসার সময় ইরফান ফার্নিচারের দোকান থেকে কিছু ফার্নিচার কিনে রেখেছিল, তারাই এসেছে সেট করার জন্য। বেলির রুমটা বরাবরই খালি ছিল। বেলির জন্য ইরফান তেমনভাবে কিছুই করেনি কখনো, তাই আজ সব কিনে এনেছে। লোকদের সাথে ইরফানও সাহায্য করেছে, সাথে মিনুও ছিল। ইরফান মিনুর অনেক কাছের মানুষ এখন, একদম নিজের বোনের মতোই কথা বলে মিনুর সাথে সে। মিনুও যথেষ্ট সম্মান দেয়, তবে বকাঝকা করে ইরফানের আড়ালে। প্রায় ঘন্টাখানেক বাদে লোকজন চলে যায়। মিনু তখন ইরফানকে বলে, ভাই, এক্কেবারে ভালো কাম করছেন। এখন ঘরটা পুরা পুরা লাগে। সুন্দর হয়েছে। হ, অনেক পছন্দ হয়েছে আমার। বেলের হবে কিনা জানি না। হেতিরি কি বাবালা লাগে, হেতিরি আবার পছন্দ। কেন, কি হয়েছে? আইচ্ছা কতক্ষণ ছোট ভাবির লাই আফসোস করছে। আমি বুঝি না সতীনের লাই এই কৈলাসা পুরে কিত্তে সেতির। ওইটা তো এক ছাড় বদমাইশ মাতারি। ওইটার লাই অন্তর পুরাইছে লাভ আছে কোন? মিনুর মুখে আসলে লাগাম নেই। কার সামনে দাঁড়িয়ে কি যে বলে তার ঠিক নেই। ইরফান মিনুর মুখের দিকে চেয়ে আছে, আর অথচ মিনু বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। খাবিস মাতারি একটা, শয়তান না বেডি। এক ওয়াক্ত নামাজ কালাম তো পড়েই নাই, শয়তানের মতো চলাফেরা করে। এইটা লাই কিসের মাইয়া মোহাম্মত, উষ্টা 100টা মারলে কি আর ওইটা রে? মিনুর কথাগুলো চুপচাপ শোনার পর ইরফান গলা ঝাড়া দেয়। মিনু, যে ভাই, আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই কার সামনে দাঁড়িয়ে কি সব বলিস? এই এতক্ষণে মিনুর হুঁশ আসে সে কার সামনে কি বলতেছিল। পিছন দিকে ফিরে জিহ্বায় কামড় দিয়ে নিজেকে 100 গালাগাল দেয় সে। পরে চুপ করে থাকে। ইরফানও বুঝতে পারে যে রুবিকে মিনুর একদম পছন্দ না, তাই আবারও মিনুকে ডেকে বলে, রুবিকে যেহেতু তোর এত অপছন্দ, তাহলে তুই আমাকেও দেখতে পারিস না, তাই না? হ ভাই হ, আপনিও খবিস কাম আইছিলেন না।
এখন কেমতে কেমতে ভালো হয়েছেন আল্লাহ পাকি জানে। আপনি আমার বেলি ভাবিরে কনফিডেন্ট নাই, আপনি ওই শয়তানের লগে থাইকা শয়তান হয়ে গেছিলেন। ইরফান চোখ বড় বড় করে মিনুর দিকেই তাকিয়ে আছে। মিনু সত্যিটা বলেছে আর তা সবার সামনেই, কিন্তু বেচারি এক্সাইটমেন্টে সব গুলিয়ে ফেলছে। তাই ইরফানের সামনে ইরফানকেই যা তা বলে দিচ্ছে। ইরফান মিনুর কথা কানে নেয়নি, পরে কথা ঘুরিয়ে দিয়েছে। এছাড়া আর কম করার। তার বিরুদ্ধে মিনুর বলা কথাগুলো তেতো হলেও সত্যিই ছিল, যার জন্যে সে আর কিছু বলেনি। মিনু বেলিকে পাঠিয়ে দেয়। যা। আয়সা ভাই। কিছুক্ষণ পর বেলি নিজের রুমে আসে। সে নিজের রুমকে চিনতেই যেন পারে না। ওই রুম থেকে বোঝা যাচ্ছিল যে বাসায় কিছু একটা আনা হয়েছে, কিন্তু লোক থাকায় দেখতে পারেনি সে। এখন বুঝতে পারছে যে এইসব আনা হয়েছে। হাঁ করে তাকিয়ে নিজের রুম দেখছিল বেলি। বেশ খানিকটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা খাট, সাথে অন্যান্য ফার্নিচার তার রুমে। এরপর ইরফানের দিকে তাকায় বেলি। এত কিছু কিসের জন্য? আমার বউয়ের জন্য। কেন, কোনো সমস্যা? ইরফানের মুখ থেকে বউ শব্দটা বেলির বুকের ঠিক মাঝখানে গিয়ে লাগে। বউ ডাকটা এত সুন্দর লাগলো শুনতে যে বারবার শুনতে মন চাইছিল বেলির, কিন্তু নিজেকে দমিয়ে রেখে আবার বলা শুরু করে সে। এত টাকা খরচ করার কি দরকার ছিল? এই রুমে যা ছিল তাতেই হতো আমার। হ্যাঁ, কত হতো বোঝা গেছে। একটা খাট আর একটা আলনায় অনেক কিছুই হয়। এত দামি জিনিস দিয়ে কি করব যদি মানুষটাই আমার না হয়? কথাটা আচমকাই বেলির মুখ থেকে বেরিয়ে যায়, যার ইরফানও শুনে নেয়। তখন হালকা হাসি দিয়ে বেলির সামনে এসে দাঁড়ায়। বেলির বাম গালে নিজের ডান হাতের আলতো পরশ দিয়ে বলে, মানুষটা তোমার কাছেই কাছে, খুঁজে দেখতে হবে শুধু। ইরফানের হাতের ছোঁয়াটা বড্ড বেশি আদরের ছিল। মায়া ভরা দুনয়নে তাকিয়ে আছে বেলি ইরফানের দিকে। এইভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে তো। ইরফান এমন কথা লজ্জায় চোখ নামিয়ে নেয় বেলি। তখন ইরফানের এক জোড়া হাত বেলির ঘাড়ের পেছনে নিয়ে নেয়। বেলিকে আরেকটু কাছে নিয়ে আসে সে। এইভাবে চোখ সরালে আমার বুকের ভেতরটা কিন্তু বেলি ফুলকে আরো কাছে চাইবে। তখন আমি কি করব? আমায় থামাবে কি তখন? বেলি আর সেখানে থাকতে পারেনি। ইরফানের কাছ থেকে ছুটে দৌড়ে বাহিরের রুমে চলে যায় সে। আর ইরফান সেখানে দাঁড়িয়ে থাকে। একটা জিনিস হঠাৎ তার মাইন্ডে আসে। কিছুর একটা স্মেল নাকে আসছে তার, অনেক গাঢ় একটা স্মেল। পরক্ষণে ইরফান নিজের হাত দুটো তার নাকের কাছে নেয়। হ্যাঁ, ইরফানের হাত থেকেই আসছে স্মেলটা, কিন্তু এতক্ষণ তো এই স্মেলটা ছিলই না। হঠাৎ কিভাবে এলো? ভাবতে ভাবতে মাথায় আসে সে শুধু বেলির কাঁধে তার দুহাত রেখেছে। তাহলে কি স্মেলটা বেলির শরীর থেকেই এসেছে? নিজের রুমে যায় ইরফান। সোফায় বসে কিছুক্ষণ চিন্তা করে সে। বেলির কাছে যাওয়ার পর থেকে কেমন জানি লাগছে তার। এ যেন এক অন্যরকম অনুভূতি। রুবির কাছে বহুবার গিয়েছে সে, কিন্তু এমন অনুভূতি তার হয়নি। এ যেন অন্যরকম ভালো লাগা তার। বেলি যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ভালোবাসার এ যেন এক নতুন অধ্যায়, যা ইরফানকে আঁকড়ে ধরেছে শক্ত করে। ইরফানের মনটা বড্ড বেশি বিচলিত, বারবার বেলির দিকে ধাবিত হচ্ছে। রুবির সাথে তার সম্পর্ক স্বামী স্ত্রী হলেও কোথাও যেন এক অসম্পূর্ণতা ছিল। আর যেই বেলিকে সে এত অবহেলা এত অবজ্ঞা করত, সেই বেলির মাঝে সে সম্পূর্ণতা খুঁজে পায়। যদিও দূরত্ব অনেক তাদের মাঝে। ভাবনার মাঝে মিনুর ডাক। ভাই তাড়াতাড়ি খাইতে নাইয়েন, ততক্ষণ না বইয়া থাকবো। আসছি, তুই যা। মিনু খুব চঞ্চল, সবকিছুতেই তার তাড়াহুড়ো। সে যেন তাড়াহুড়ো না করলে কিছুই পারে না। ইরফান ঘড়িতে চেয়ে দেখে প্রায় 10:30 বাজতে চলল। হয়তো বেলি সবকিছু সার্ভ করে মিনুকে পাঠিয়েছে। ইরফান আর দেরি না করে ডাইনিংয়ে চলে যায়। বেশ কয়েকদিন পর ইরফান বেলি এক টেবিলে আবার। মিনু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতের প্লেট হাতে দেয়। এইদিকে বেলি তাকে ইশারায় বারবার বসতে বলছিল, কিন্তু মিনুর সেই দিকে খেয়াল নেই। অথচ ইরফান দাঁড়িয়ে খাওয়া পছন্দ করে না। তারপর সুযোগ বুঝে বেলি মিনুকে নাড়া দিয়ে ইশারায় বসে খেতে বলে। বেলির ইশারায় মিনুও নিচে বসে যায় ভাতের প্লেট নিয়ে, যা এবার ইরফানের চোখে লাগে। মিনু। যে ভাই। ভাই ডাকিস, আবার ভাইয়েরই বাধায় নিচে বসে খাচ্ছিস? বুঝবার পারলাম না ভাই। টেবিলে আয়, টেবিলে বসে খা। আমি কামের মানুষ, আমি টেবিলে কেমনে খাইতাম? কাজের মেয়ে শুধু বেলির সাথেই বসে খেতে পারে, আমার সাথে পারে না, তাই না?
এইবার বেলি বুঝতে পারে যে ইরফান কোনভাবে বুঝতে পেরেছে যে মিনুর বেলির সাথে বসে খেয়েছিল, সেটার কথাই এখানে তুলে দিয়েছে। পরে ইরফান আবারও বলে, নাকি তুইও তোর বেলি ভাবির মতো আমায় খারাপ ভাবিস, যে আমার সাথে এক টেবিলে বসে খাওয়া যায় না? কোনটা রে? ইরফানের এমন কথায় বেলি আরও চুপ হয়ে যায়, সাথে মিনুও। তাই মিনুও তাড়াতাড়ি উঠে এসে টেবিলে বসে যায় ওদের সাথে। এমনিতেই আজকে অনেক ভালো মন্দ বলে ফেলেছে সেই ইরফানকে। এখানে অন্য কেউ হলে সোজা বের করে দিত ওই বাসা থেকে। তবে সেখানে ইরফান দোষী, তাই সে চুপ হয়ে যায়। খাওয়ার টেবিলে কেউ আর কোনো কথাই বলেনি। বেলিও একদম অল্প কিছু খাবার খেয়ে উঠে যায়। ইরফান চলে যাওয়ার পর মিনু বেলির কাছে আসে। ভাবি, ও ভাবি, হুম। ভাইয়ের জানে কি হয়েছে? কি? এই যে কেমন জানি চুপচাপ হইয়া গেছে, কথা কম কয়। ভাবি, আমি একটা কাম কইরা ফেলাইছি। কি করলা আবার? খুশির ঠেলায় রুবি শয়তানির নামে বদনাম করিতে গিয়া ভাইয়ের নামে কয়টা ফেলাইছি, তাও ভাইয়ের সামনে। হায় রে মিনু, তোমার কতবার বলে তুমি ঠিক মতো কাজ করবে? কিচ্ছি আমি। কি দরকার অন্যের সমালোচনা করার? যে আমাদের সামনেই নেই তাকে নিয়ে সমালোচনা করার? গীবত গাও এক মিনু, এসব আর করো না। আচ্ছা, যাও শুয়ে পড়ো। হুমরা কই? কোথায় শুবে মানে? মেহমান রুমে হইতাম। আমি নিজেও জানি না। আপনারে লাই ভাইয়ে কত কিছু আনছে, আপনারে এখন ভাইয়ে অনেক ভালোবাসে গো ভাবি। জানি না মিনু, আমার কপালে তো আবার ভালো বেশি সুখ সয় না। সইবে ভাবি, সইবে। ভাইয়া জানে কেমনে আপনার দিকে চাই। আপনার এই ভালো ব্যবহারখানাই ভাইয়ের পাল্টাইয়া দিছে ভাবি। আল্লাহ পাক কইছে ধৈর্য ধরতে, আপনিও ধরছেন, ফলও পাইতেছেন ভাবি। আমি দয়া করি, আপনি যেন এইভাবে ভালো থাকেন ভাবি। গের সময় ঘুমাও তুমি কেমন? আচ্ছা। মিনুকে গেস্ট রুমে শুতে পড়ার হয়তো কারণ ছিল। সে জানতো হয়তো ইরফান আসবে, কারণ ইরফান জানে বেলি ওই রুমে যাবে না। তাই ইরফান নিজেই বেলির রুমে আসে, হয়তো আজকেও আসবে। এইসব ভেবে মিনুকে সেখানে শুতে বলেছে বেলি। সব কাজ শেষ করে নিজের রুমে যায় বেলি। দরজাটা পুরো না লাগিয়ে আলগা করে রাখে সে। রুমের ফার্নিচারগুলো দেখছে সে। যে রুমটা আজ সকালেও খালি ছিল, সেই রুমটা এখন ভরাট করে দেওয়া হয়েছে। বারবার ইরফানের কথা মনে হচ্ছিল বেলির। ইরফান কেন তাকে এত মায়ায় ফেলে দিচ্ছে? সে যে এমনিতেই ইরফানের প্রতি দুর্বল, ইরফান এমন করে তাকে আরও দুর্বল করে দিচ্ছে। মানুষটার মনের মধ্যে যে কি চলে তা কেবল মানুষটাই জানে। আমায় এইভাবে মায়ে কেন জড়াচ্ছে সেই ভালো জানে। বেলির একা একা কথা বলাটা ইদানিং অভ্যাস হয়ে যাচ্ছে। যখন একা একা থাকে তখনই একা একা কথা বলে, তাও ইরফানকে নিয়ে। মানুষটার মনের মধ্যে একজনের চলাচল চলে, আর মানুষটা তোমাকে মায়ায় জড়ায় নাই, তুমি মানুষটাকে জড়িয়ে নিয়েছো তোমার মায়ার মাঝে। এমনটা কেন হয়? যখন আমি একা কথা বলি আর উনি এসে শুনে নেয়, আমি আর কখনো একা কিছু বলবোই না। ইরফান তখন বেলির সামনে গিয়ে দাঁড়ায়। বেলির হাত ধরে বেলিকে বিছানায় বসায় সে। তাকিয়ে আছে বেলির দিকে এক দৃষ্টিতে। বেলিও চুপচাপ, তেমন কিছুই বলেনি সে। তখন ইরফানই বেলির বাম হাতটা ধরে নেয়। বেলি, আর কিছু চাই তোমার? হুম। কিছুই চাই না, হুম। আমাকেও চাই না তোমার। ইরফানের মুখ থেকে ঠান্ডা আমেজে বেরিয়ে যাওয়া কথাটা বেলির ভেতরটাকে চূর্ণ বিচূর্ণ করে তোলে। মাথা তুলে ইরফানের দিকে তাকায় সে। মন অনেক জোরে জোরে বলছে তাকে, বেলি বলে দাও। হ্যাঁ, আমার তোমাকেই চাই। বেলির মুখ থেকে যেন কথা আসে না, গলা অবধি কথা এসে আটকে আছে তার। সে কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। অন্যদিকে বেলির নীরবতাকে ইরফান তার দোষের প্রমাণ খুঁজে পায়। ইরফান বেলিকে ঘুমিয়ে পড়ো বলে উঠে চলে যেতে নিলে বেলি ডেকে দেয় তাকে। শোনেন। বেলির মুখের শোনের শব্দটা ইরফানকে আটকে দেয়। হ্যাঁ বলো। বেলি তখন মাথা নিচু করেই বলে, আমার দুটো জিনিস চাই। কি জিনিস বলো? একটা সাদা শাড়ি আর একটা বেলি ফুলের মালা। মালাটা হতে হবে বেলি ফুলের, সেই মালাটা খোপায় দিব। বেলির চাওয়া জিনিসগুলো অনেকটা সস্তা মনে হচ্ছিল, কারণ একটা সাদা শাড়ি সর্বোচ্চ 1000 টাকা, আর মালাটার দাম সর্বোচ্চ 50 কি 100 টাকা। বেলির চাওয়া জিনিসগুলোর দাম শুনে অবাক নয়নে বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। সাদা শাড়ি লাগবে? হ্যাঁ, সাদা রংটা আমার অনেক ভালো লাগে। তাই? বেলি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায় আর ইরফানের প্রশ্নের উত্তর দেয়। সাদা মানেই স্নিগ্ধতা, সাদা মানেই পবিত্রতা, সাদা মানেই কাফনের কাপড়, যাতে মানুষ শেষ সাহিত হয়। মানে সাদা পড়তে মন চায়। আপনি আমার জন্য সাদা শাড়ি আর মালা আনবেন,
আর কিছুই চাই না। আমি স্বর্ণ গহনা চাই না, এসবের প্রতি আমার লোভ কিংবা মোহ নেই। শুধু ওইটুকুই চাই, দেবেন না? বেলি ফুলের কে একটা সাদা শাড়ি আর একটা বেলি ফুলের মালা, রক্তের মাংস গড়া এই বেলি ফুল, যে শুধু এইটুকুই চাই। বেলির এমনভাবে চাওয়ার দিকে ইরফান একটু হলেও ভরকে যায়। এমন না যে সে এনে দিবে না, কিন্তু বেলির চাওয়া জিনিসগুলো একদম অদ্ভুত লাগছিল তার কাছে। কেমন যেন হচ্ছিল তার ভেতর। বেলি কি বোঝাতে চাইছে কিংবা কি করতে চাইছে তার কিছুই সে এই মুহূর্তে বুঝতে পারছে না। এরই মাঝে বেলি তখন দূর আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, বেলি একটা সাদা শাড়ি আর একটা বেলি ফুলের মালা চাই, দেবেন না আমায়? বেলির চাওয়া জিনিসগুলো বড় অদ্ভুত লাগছিল ইরফানের কাছে। ইরফান ভেবেই পাচ্ছিল না বেলি কেন এইসব চেয়ে বসল। আবার পরে ভাবে দেখে সবারই তো পছন্দের রং আছে, হয়তো বেলিরও পছন্দের রং সাদা, আর বেলির নাম বেলি, তাই হয়তো ফুলের মাঝে বেলি ফুলটাই তার বেশি পছন্দের। কিন্তু পরক্ষণে তার আবার মন অন্য কিছু ভাবতে থাকে। বেলির কাছে যাওয়াটা, বেলিকে খুব কাছ থেকে ছোঁয়া, বেলির চুপচাপ থাকাটা বড্ড বেশি তাকে টানে। এ যেন এক ধরনের অন্যরকম টানে, এ যেন এক ধরনের অন্যরকম টান। বেলির মায়াভরা চাহনিটা তাকে বারবার ঘায়েল করে নিচ্ছে। মন চায় বেলিকে ঘিরেই থাকতে সারাক্ষণ। ইরফানের সারা রাত কেটে যায় বেলিকে ভেবে ভেবে। সকালের দিকে ইরফান অফিস যাওয়ার আগে বেলির সাথে দেখা করার জন্যে তার রুমে যায়। বেলি তখন জানালা দিয়ে আকাশের দিকেই তাকিয়ে আছে। আকাশের বুকে হাজারো সাদা ব্যাগের ছোটাছুটি দেখে নিজের ঠোঁটের কোণায় এক টুকরো মিষ্টি হাসি আসে তার। মাঝে মাঝে এই অকারণের হাসিগুলো তার ভালো লাগে অনেক। ইরফান পিছন থেকে বেলির আকাশের দিকেই তাকিয়ে থাকাটা দেখছিল। বেলি বড্ড উদাসীন থাকে। ইরফান নিজের মনে মনে ভাবে, কাল তো শুক্রবার, অফ ডে, বেলিকে নিয়ে বের হবে কাল সে। এতে বেলির মন মানসিকতাও ঠিক হবে কিছুটা। তারপর কি যেন ভেবে বেলিকে কিছু না বলেই চলে গেল সে। বেলির রুম থেকে বেরিয়ে অফিস চলে যায় সে। অন্যদিকে বেলি আকাশের দিকে তাকিয়ে আকাশের রং বদল দেখছিল। সবার থেকে হয়তো ওই আকাশটাই ভালো আছে। আকাশ সবার জন্যে ভাবে। আকাশের মনটা বড্ড বেশি বিশাল। সে তার এক বক্ষে কত কিছু ধারণ করে রেখেছে। এক বুকে সূর্য, এক বুকে চন্দ্র, আবার এক গ্রুপেই গ্রহ নক্ষত্র। আর যখন মন খারাপ থাকে তখন নিজে কেঁদে অন্যদের সুখ দেয়। সব মিলিয়ে দিন শেষে আকাশটাই হয়তো অনেক বেশি ভালো থাকে। হঠাৎ করেই চারপাশ থেকে একটা ঘ্রাণ আসতে থাকে। ঘ্রাণটা বেলির নাকে আসতেই এক অন্যরকম অনুভূতি জাগে তার মনে। বেলি চারপাশে খুঁজেও ঘ্রাণের সন্ধান পায় না। ঘ্রাণটার পরিধি এতই প্রখর ছিল যে নাকে থেকে সরছেই না। বেলি ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমে ঘ্রাণটা। পুরো বাসা মনে হচ্ছিল ঘ্রাণে মো মো করছে। সে মিনুকে ডেকে দেয়। মিনু, যে ভাবি। মিনু, ঘ্রাণ পাচ্ছ? কই, কি এর ঘেরান আবার? হ্যাঁ, একটা ঘ্রাণ আসছে, আমি পাচ্ছি তো। কি জানি ভাবি, আমি তো পাই না। তয় আমার আবার লাগ বন্ধ, এলাই মনে হয় আমি পাই না। তোমার ভাই কি চলে গেছে? গেছে গা। ভাবি দুপুরে কে রাইবেন কইয়া দেন, আমি ব্যবস্থা করি। আমি আসতেছি, তুমি বরং প্লেট বাটি ধুয়ে দাও। আচ্ছা ভাবি। মিনু চলে যাওয়ার পর বেরিয়ে একবার ইরফানের রুমে যায়। ঘ্রাণটা সেইখান থেকেই আসছিল। রুমের মধ্যে ঢুকে এদিক সেদিক তাকায় বেলি। ইরফানের রুমের ড্রেসিং টেবিলের উপর রাখা পারফিউমের বোতলের দিকে বেলির নজর যায়। বেলি তখন পারফিউমের বোতল থেকে নিজের হাতে একটু পারফিউম মেখে নাকের কাছে নেয়। হ্যাঁ, এটা সেই ঘ্রাণটা যা এতক্ষণ বেলির নাকে রাখছিল। তার মানে এটা ইরফান দিয়ে গেছে। তারপর পরই তার মাথায় আসে এই ঘ্রাণ তাহলে তার রুমে গেল কিভাবে। এই বেলি নিজে নিজেই বলতে থাকে। তার মানে কি তিনি আমার রুমে গিয়েছিল? গিয়ে থাকলে কথা বললেন না কেন? আর কখন গেলেন আমি দেখলাম না যে? এইসব ভেবে ভেবে বেলির মনটা উদ্বিগ্ন হয়ে যায়। তার মনটা এখন এই মুহূর্তে ইরফানের সাথে কথা বলতে চাইছে। ইরফানের গলার স্বরটা একবার নিজ কানে শুনতে খুব ইচ্ছে হচ্ছে তার। তার অন্তরটা একবার হলো এই মুহূর্তে ইরফানের সাথে কথা বলতে চাইছে। কিন্তু কথা কিভাবে বলবে, তার কাছে তো ফোন নেই, আর ইরফানের নাম্বারও তো জানা নেই তার। কিন্তু সবকিছুর কথা বাদ দিয়েও তার এখন ইরফানের সাথে কথা বলতে মন চাইছে। হঠাৎ করেই কোথাও থেকে একটা মোবাইলের আওয়াজ বেলির কানে আসতে থাকে। রুমের এদিক সেদিক বেলি তার নজর ঘোরায়, কিন্তু কোথাও মোবাইল দেখতে পায় না সে।
তাই মোবাইল খুঁজতে ড্রয়িং রুমে যায় সে। বেলি চারিদিকে চোখ ঘোরাচ্ছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। মিনুও মোবাইলের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে চলে আসে। ভাবি, মোবাইলের আওয়াজটা আয়ত্তে কইতে। বুঝতেছি না তো, ভাইয়ের কি মোবাইলে রাখা গেছে নাকি? কি জানি হতেও পারে, কিন্তু মোবাইলটা তো দেখছি না। ও ভাবি, বলো। মোবাইলের আওয়াজ দেখি আপনার রুমেতে আইয়ে। কি বলছো? হ ভাবি, গান পাতেন তাইলেই বুঝবার পারবেন। মিনুর কথায় কিছুক্ষণ চুপ থাকার পর বেলি বুঝতে পারে মোবাইলের আওয়াজ তার ঘর থেকেই আসছে। তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরে যায় সে। মিনুও তার পিছন পিছন যায়। সেখানে আশেপাশে তাকানোর পর ড্রেসিং টেবিলের এক কোণায় সাদা কাগজে মোড়া একটা ছোট প্যাকেট দেখতে পায় তারা। ভাবি, এইটার থেকেই আওয়াজ আসতেছে, খুলে দেখেন তো। বেলি তখন কাগজে মোড়ানো প্যাকেটটা খুলে আর খুলে চরমভাবে অবাক হয় সে। সাথে মিনুও। একটা মোবাইল আর যার ফোন বাজছে তার নামটাও সেভ করা আছে। বেলি মোবাইলের স্ক্রিনে ইরফানের নামটা অতি সহজেই ধরে ফেলে। ও মা গো মা, ভাইয়ারে মোবাইল এই দিকনি থইয়া গেছে। কিন্তু বেলি জানে না যে এটা ইরফানের মোবাইল না। সে ইরফানের মোবাইল দেখেছে আর এই মোবাইলটা ইরফানের মোবাইল না, এটা একদম নতুন। বেলু মিনুকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। তখন দরজাটা হালকা টেনে দিয়ে সে মোবাইলটা রিসিভ করে। বেলির পড়াশোনা যদিও কম, কিন্তু সে একেবারেই মূর্খ নয় যে কোনো ফোন রিসিভ করতে পারবে না। আর ইংলিশ মোটামুটি যা পারে তা যথেষ্ট তার জন্যে। তাই ইরফানের নামটা ধরতে তার সময় বেশি লাগেনি। মোবাইলে তখনও রিং হচ্ছে। বেলি ফোন রিসিভ করে নেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে খুঁজে পেয়েছো? এই জন্যই আমি বারবার ফোন দিচ্ছিলাম, যাতে আওয়াজ পেয়ে অন্তত খুঁজে পাও ফোনটা। পাইছি, কিন্তু এটা কার ফোন আর এই রুমে এইভাবে রেখে গেছেন যে? ফোনটা তোমার জন্য গতকাল রাতেই কিনেছিলাম, আজই দিলাম। সবকিছু সেভ করা আছে। এখন যখন ইচ্ছে তোমার মায়ের সাথে কথা বলতে পারবে। এটা আমার ফোন? হুম। আমার রুমে এসে আমার সাথে দেখা না করে চলে গেলেন যে? ওইটা তো তোমার রুম। যেদিন থেকে ওইটা আমাদের রুম হবে সেই দিন থেকে আমি তোমার সামনে থেকেই বিদায় নেব। ইরফানের কথার ধাঁচ বুঝতে বেলির সময় লাগেনি। সে বুঝে যায় ইরফান কি বোঝাতে চেয়েছে তাকে। তবে বেলি আর সেই কথা না বাড়িয়ে ইরফানকে আবারও সাদা শাড়ি আর বেলি ফুলের মালার কথা মনে করিয়ে দেয়। আজকে আসার সময় নিয়ে আসবেন তো? কি? সাদা শাড়ি আর বেলি ফুলের মালা। আচ্ছা, নিয়ে আসবো। কি করেন এখন? এই তো কেবিনে বসে আছি। ও, আমায় এত ভালোবাসো অথচ কাছে আসতে দাও না কেন বেলি? ইরফানের কথায় বেলি একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে লাইন কেটে দেয়। ইরফান বুঝে যায় তার কথার জন্য বেলি লাইন কেটে দিচ্ছে। ইরফান আবারও ফোন দেয়। এইবারও ফোন রিসিভ করে সে। কিছু না। বেলি ফুলকে ভালোবাসার মাঝে আলাদা মজা আছে। এর কারণ কি জানো? কি? বেলির ঘ্রাণে মাতাল হয়ে গিয়ে সেই মাতালের মাঝে নিজেকে বিলীন করে তোমায় আঁকড়ে ধরে নিজের শরীরের ছাপ ফেলে দিব। এর মাঝে অন্যরকম মজা আছে, কিন্তু এইবার বেলির লজ্জা আরো দ্বিগুণ বেড়ে যায়। এইসব কঠিন শব্দ আমি বুঝি না। আল্লাহ হাফেজ। এটা বলেই লাইন কেটে দেয় বেলি। ইরফানের রোমান্টিক কথাগুলো তার উপর প্রভাব ফেলে দিচ্ছিল, তাই সে লাইন কেটে দেয়। আর অন্যদিকে বেলির কথা ভেবে ইরফান মুচকে হাসি দেয়। সারাদিন পরে সন্ধ্যার কিছুক্ষণ পর ইরফান বাসায় আসে। এখনও সে আলাদা রুমেই থাকে। বেলির কাছে যেতে অনেক ইচ্ছে করে তার, কিন্তু বেলি রেসপন্স করে না, তাই আর যেতে ততটা ভালো লাগে না। অফিস থেকে আসার সময় বেলির জন্য সাদা শাড়ি কিনে আনে ইরফান। সেই শাড়িটা দিতেই কাপড় বেলির রুমে যায় সে। বেলি, জি। এই নাও তোমার শাড়ি। আর মালা? সেটা কাল এনে দিব। ও। বেলি ইরফানের সামনে শাড়ির প্যাকেটটা ড্রয়ারে রেখে দেয়। খুলে দেখলে না? তার দরকার পড়বে না। তোমার নাও পছন্দ হতে পারে। না, আপনি এসেছেন তো, শাড়িটা বেশ সুন্দরী হবে। কাল শাড়িটা পরবে? কাল? কাল বিকেলে তোমায় নিয়ে বের হব। কিন্তু বেলি যে ভেবেছিল শাড়িটা আজকে পরবে সে, আর এখন ইরফান চাইলে কাল পরতে। বেলি না ভেবেই বলে দিল আচ্ছা কাল পরবো। বের হওয়ার আগে তোমার বেলি ফুলের মালা পেয়ে যাবে তুমি। আচ্ছা। ইরফান বের হতে নিলে বেলি আবার ডেকে দেয় তাকে। কোথায় যান? রুমে চেঞ্জ করব। এখানেই করে নেন। জামা কাপড় ওই রুমে। জামা কাপড় সব এখানে রাখা আছে। মানে? মানে আজ থেকে এটা আমাদের রুম। এটা বলে বেলি রুম থেকে বের হতে নেয়, আর অমনি ইরফান বেলির হাতটা ধরে নেয়। তারপর একদম নিজের কাছে নিয়ে আসে বেলিকে। নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বেলিকে ইরফান।
বেলিকে তখন অনেকটা পুতুলের মতো লাগছিল। মাথায় ওড়নাটা 2 প্যাচ করে পরা তার। এইদিকে তাকাও আমার দিকে। ইরফানের কথার মাথা তুলে তাকায় বেলি। ইরফানকে বেশ সুন্দর লাগছিল, একদম সুদর্শন পুরুষের মতো। বেলির চোখ ঘুরে লেগে যায়। বেলির চোখের ভাষার মাঝে হারিয়ে যায় ইরফানের দৃষ্টি। নীরবতা ভেঙে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বেলিকে। প্রশ্ন করে সে, আমাদের রুম মানে? হ্যাঁ, এটা আজ থেকে আমাদের রুম। এই রুমে আজ থেকে আমি আর আপনি একসাথে থাকবো। ভেবে বলছো তো? হুম। সহ্য করতে পারবে তো? কি? আমার ভালোবাসার যন্ত্রণাগুলো সহ্য করতে পারবে? আপনার মায়ের যন্ত্রণাগুলো সহ্য করে গেলাম তো, এখন না হয় এই যন্ত্রণাও সহ্য করে দেখি। এই যন্ত্রণার ব্যথা আরো প্রখর। ভেবে দেখো আরেকবার। বাবা শেষ, এখন শুধু কি? ধরা দেওয়ার পালা। বেলির কথা ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায় মনে হচ্ছিল। ইরফানের মাথায় তখন অন্য কিছুই আসেনি। বেলির দুগালে ইরফান তার দুহাত দিয়ে ধরে বেলির আরও কাছে চলে যায়। ঠিক তখনই বেলি আবারও সেই গ্রানটা পায়, যা ইরফানের শার্ট থেকে আসছিল। গ্রানটায় মাদকতা এতই তীব্র ছিল যে বেলির ভেতরের সবকিছু নড়বড়ে করে দিচ্ছে। বেলির চিকন ঠোঁট জোড়ার দিকে এগিয়ে যাওয়া ইরফান তখন যেন সবকিছু ভুলে গেছে। দুজনা ঠোঁটের মাঝে হয়তো সর্বোচ্চ 1 ইঞ্চি ফারাক ছিল। আর ঠিক তখনই ভাবি, ও ভাবি, আচ্ছা কি রুমের ভিত্তে থাকবেন নাকি? মা গো মা, ভাইয়ের লাই কফি বানাইতেন না? মিনুর এমন চিল্লানিতে বেলি আর ইরফান উভয়ই হুঁশ আসে। বেলি তখনই ইরফানের থেকে একটু সরে আসে। আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি কফি বানিয়ে আনছি। ভয়ে দূরে সরে যাচ্ছ? হুম, ভালোবাসার মাঝে আরো শক্ত করে আঁকড়ে ধরার জন্য সরে যাওয়া। আর হ্যাঁ, পারফিউমের ঘ্রাণটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। বেলি এটা বলে রুম থেকে বের হয়ে যায়। আর ইরফান তখন সেখানেই দাঁড়িয়ে মুচকি হেসে দেয়। ভীষণ প্রেম প্রেম পাচ্ছে রে বেলি, ভীষণ প্রেম প্রেম পাচ্ছে আমার। প্রেম করতে ইচ্ছে হয় তোর সাথে। বেলি ফুলের সাথে নতুন প্রেমের অধ্যায়টা এইবার না হয় হয়ে যাক। রাতের খাওয়ার পর ইরফান ড্রয়িং রুমে বসে কাজ করছিল ল্যাপটপে। বেরিয়ে সব গুছিয়ে নিজের রুমে চলে যায়। আজকে বাহিরের আবহাওয়াটা বেশ সুন্দর। চারপাশে ঝিঝি পোকা ডাকছে। রাত বাড়ার সাথে সাথে পরিবেশটা অনেক শান্ত হয়ে যায়। এই শান্ত পরিবেশের মাঝে বিলীন করেও শান্তি পাওয়া যায়। জানালার পাশে এসে বেরি শান্ত আকাশে নিজের দৃষ্টি রেখেছে। এরই মাঝে মিনু রুমে আসে। ভাবি, হুম। আইনের লুড্ডু খেলি। এখন আইয়েন। কোথায় পাইলেন এটা? বাড়িতে নিয়ে আইছি। আইছা, ভাইয়ার কইছি আইনেন খেলি। চলো। শুনেন, আগেই কই, আমার গুডি খাইবেন না। মনে করেন আপনি কানা ফুরল, কিন্তু কানাই আমার গুটি যাইব। খাইয়েন না কইলাম। গুটি না কাটলে মজা লাগবে না তো। যা হইয়া যাক, আপনি আমার গুটি খাইবেন না। আচ্ছা। মিনুর এই দুষ্টমিপনাগুলো বেলিকে বেশ আনন্দ দেয়। দুজনে বসে যায় লুরুর ঘর নিয়ে। মিনুর ঘ্যানোর ঘ্যানোর এখনো চলছে। ভাবি, আমার গুটি খাইবেন না কইয়া দিলাম। আচ্ছা, শুরু করো। দুজন মিলে প্রায় অনেকক্ষণ যাবৎ লুডো খেলেছে। এক পর্যায়ে ইরফানের ডাকে তাদের হুঁশ আসে। ইরফান তাদের লুডো খেলা দেখছিল অনেকক্ষণ যাবৎ। খেলা শেষ হওয়ার সাথে সাথেই ইরফান বেলিকে আর মিনুকে ডাক দেয়। মিনু, যে খেলা হয়েছে? ভাই। যা ঘুমোতে যা। আচ্ছা। এই দাঁড়া, এটা রেখে যা। আপনি কি খেলবেন না ভাই? তুই রেখে যা। আচ্ছা। মিনু চলে গেলে ইরফান দরজা লাগিয়ে দেয়। তারপর বেলির সামনে এসে বসে সে। তাকিয়ে থাকে বেলির দিকে। বেলি তখন চুপ করে নিচে তাকিয়ে আছে। তুমি লুডো খেলতে পারো? না পারার কি আছে, পারি তো। তাহলে আমার সাথে এক গেম খেলো। আচ্ছা। আগের ডিল ফাইনাল হোক। কিসের ডিল? আমি যদি জিতে যাই তুমি কি কি করবা, আর তুমি জিতে গেলে আমি কি কি করব? এগুলো সব ভাওতাবাজি। কি? না মানে এসব পরের কি দরকার? আগে আছে বলেই বলছি। আচ্ছা বলেন তাহলে। ওকে, যদি আমি জিতে যাই তাহলে তুমি গুনে গুনে 15টা চুমু দিবা আমাকে। ইরফানের মুখ থেকে এই কথা শুনে বেলির প্রাণ যায় যায় অবস্থা। এটা সে কি বলল? এইসব কি আদৌ সম্ভব? কি সব বলছেন আন্দাজে? হ্যাঁ, আমি খেলবো না। আমি কিন্তু না জিততেও পারি। পরে দিয়ে বেলি আবার ভাবে,
হ্যাঁ, সে তো নাও জিততে পারে, সে একাই যে জিতবে এর কি গ্যারান্টি আছে? বেলির ভাবনার মাঝে ইরফান আবারও ডাক দেয় তাকে। এই যে কি ভাবেন? কিছু না। তো রাজি কি না তাই বলো। আচ্ছা রাজি। আর আমি জিতলে? তোমায় জিততে দিলে তো? কি বলেন কাচু মাচু করে? না মানে তুমি জিতলে আমায় ভালোবেসে জড়িয়ে ধরবা, ব্যাস। একই তো হলো। কি? এই যে জিতলেও আপনার লাভ, আর আমি জিতলেও আমার লস। এটাই লস পাইলা কই? শুরু করেন। ইরফান আর বেলি খেলতে বসে যায়। কেন জানি প্রথম শুরুতেই ইরফানের 2 ছক্কা পড়ে, আর তারপর ছক্কার উপর ছক্কা, তার উপর আবার ছক্কা, তার উপর ছক্কা। আর ইরফান ইচ্ছে করে বেলি বেচারির সব গুটি কেটে দিচ্ছে। বহু কষ্ট করে পুরো ঘর ঘুরে যেই পাকাবে তখনই কেটে দেয়। রাগে দুঃখে বেলির চোখে পানি এসে গেছে, বারবার গুড়ি কেটে দিচ্ছে, আর সহ্য করতে পারেনি সে। ধুম করে এক ধমক দিয়ে ওঠে ইরফানকে। খেলবো না। কেন? আপনার সাথে আমার কোন জন্মের শত্রুতা? এইভাবে গুটিগুলো কাটতেছেন। তো সামনে পড়লে কাটবো না? তাই বলে এইভাবে আপনি 3টা গুটি পাকিয়ে ফেলেছেন, আর আমার এখনো 2টা গুটি কাঁচা। এসব কি? তো তোমার ছক্কা না পড়লে আমি কি করব? খেলবো না আমি। আরে কি আজব। আচ্ছা আর কাটবো না, কথা দিলাম। এখন আর কথা দিয়ে কি হবে? সবগুলো গুটি কেটে রেখে দিয়েছেন। বাপরে বাপ, নিমজ্জিত বেলিফুল হঠাৎ ফাল মেরে উঠলো কেন? ইরফানের কথায় বেলি আবার চুপ হয়ে যায়। মাথা নিচু করে বেলি মনে মনে বলা শুরু করে দেয়। রাগের চোটে ওনার সাথে এইভাবে চেঁচিয়ে ওঠার মানে কি হলো? ইস, কি ভাববে উনি? তারপর কিছুক্ষণ নীরবতার মাঝেই খেলা চলতে থাকে, আর তারপর খেলার সমাপ্তি হয়ে যায়। বেচারি বেলিটা 3 গুটিয়ে গেমে হেরে যায় ইরফানের কাছে। ইরফান জিতে গিয়ে রাজ্য জয় করা হাসি দেয়, আর তার বেলির ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। বেলি উঠে যেতে নিলে ইরফান তার হাতটা ধরে ফেলে, তারপর টান মেরে নিজের কাছে বসিয়ে নেয়। কিছু বলবেন? বলেন। আমার 15টা চুমো বাকি রয়ে গেছে তো। আপনি ইচ্ছে করে এইভাবে আমার গুটিগুলো কেটেছেন। খেলার কথা বাদ, খেলার আগে যে ডিল হয়েছে তা পূরণ করার ব্যবস্থা করো। আপনি 2 নাম্বারই করেছেন। মিনু আপনার থেকে অনেক ভালো খেলে। তো এখন কি চুমা মিনুকে দিবা? দূর ছাড়েন। আমার 15টা চুমা দিয়ে দাও, আমিও ছেড়ে দেই। বেলি কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এই দিক দিয়ে ইরফানের ডিলেও সে রাজি হয়েছিল। এখন কথা যখন দিয়েছে রাখতে তো হবেই। কিন্তু বেলির চোখে মুখে সংকোচনের আভা দেখা দিয়েছে। ইরফান বেলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। লজ্জায় মেয়েটা তাকাতে পারছে না। ইরফান বারবার বেলির চোখ মুখের দিকে তাকাচ্ছে। এইবার ইরফান বেলির একদম কাছে চলে যায়। বেলির মাথা থেকে 2 প্যাচের ওড়নাটা খুলে দেয় সে। ইরফান তার ওড়না খোলার সময় ভেতরে তার ঝড় বয়ে যাচ্ছিল। গলা থেকে কলিজা অবধি তার সবটা শুকিয়ে যাচ্ছে বেলির। কিছুই বলে নাই সে। ইরফান বেলির শরীর থেকে পুরো ওড়নাটা সরিয়ে নেয়। ইরফান তখন আরও কাছে চলে আসে বেলির চুলের খোপার কাঁটাটা ইরফান খুঁটে দেয়। লম্বা চুলগুলো তখন খাটে গিয়ে পড়ে। ইরফান যেন ঘোরে আছে, আর তার ঘোরের মাঝেই আটকাতে চাচ্ছে বেলির ঘোরের বাঁধন। বেলির বাম গালে তার ডান হাত রেখে বেলির মুখ নিজের মুখ বরাবর রাখে ইরফান। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তাকাবে না? তখন বেলি বন্ধ মুখে শান্ত নয়নে ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি রাখে। ইরফানের চোখ জোড়া কেমন যেন লাল হয়ে আছে, আর চোখের মাঝ বরাবর হালকা পানি চিকচিক করছে। ইরফান বেলির কানের কাছে এসে ফিসফিসিয়ে বলতে শুরু করে। শুরু করো। কি হলো? এই প্রথম কিছু চেয়েছি তোমার কাছে আমি, দিবে না? এমত অবস্থায় বেলি কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ইরফানের চাওয়ার মাঝে নোংরামিপনাটা ছিল না। সহবোধ রেখে সে তার চাওয়া জিনিসটা উপস্থাপন করেছে। এখন শুধু বেলির 1 ধাপ এগোনোর পালা। বেলি তখন সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে ইরফানের কাছে এগিয়ে যায়। বেলি আর ইরফানের চোখের দিকে তাকাতে পারেনি। নিজের চোখ বন্ধ করে প্রথম চুমুটা ইরফানের কপালে বসায় বেলির ঠোঁটের আলতো স্পর্শে ইরফানের পুরো শরীর নড়ে ওঠে। কপাল থেকে বেলির ঠোঁট তখন ইরফানের গাল বরাবর। ইরফানের টান গালে আরেকটা চুমু দেয় সে। আর পারেনি সে, লজ্জায় আরো এগোতে পারেনি সামনে। বেলি হুড়মুড়িয়ে উঠে যেতে নেয়,
নীলে ইরফান এইবার পেছন থেকে জড়িয়ে ধরে বেলিকে। ইরফানের এরকম এক ঝটকায় উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরায় সে অনেকটা ফ্রিজড হয়ে যায়। ইরফান বেলির মাঝে এক চিলতে ফারাকও ছিল না তখন। বেলির কাঁধে নিজের থুতনি লাগিয়ে বেলির কানে কানে বলে, আরো 13টা বাকি কিন্তু। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। শ্শ্, আগে আমাকে দেয়া কথার মান রাখো। এমন কেন করতেছেন? বললাম আমায় দেয়া কথাটা রাখো। বেলির তখন পুরো শরীরটা অসাড় হয়ে যাচ্ছিল, আর পারছিল না সে। ইরফান ঠিকই বলেছিল সকালবেলা। আপনি ঠিক বলছেন, এর যন্ত্রণা মরণ যন্ত্রণার থেকেও বেশি। ইরফান তখন আরো শক্ত করে ধরে বেলিকে। আর কোনো কথা হয়নি তাদের মাঝে। ইরফান বেলিকে তার দিকে ফিরিয়ে নেয়, তারপর কোলে তুলে নেয়। ইরফানের কোলে এই নিয়ে দ্বিতীয়বার চড়ল সে। আপ চুপ, কিছু বলো না। ইরফান বেলিকে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় থাকা লুঠুর ঘর সমেত গুটিগুলো নিচে ফেলে দেয় ইরফান। লাইট অফ করে দেয় সে। বেলি তখনও নিশ্চুপ দৃষ্টিতে দেখতে থাকে ইরফানকে। ইরফানও বেলির পাশে শুয়ে এক হাত দিয়ে নিজের মাথা ঠেকিয়ে বেলিকে দেখতে থাকে। বেলির গালগুলোকে আলতো করে ছুঁয়ে দেয় সে। ইরফানের ছোঁয়ায় বেলির পুরো শরীরটা শীতল হয়ে যায়। শরীরের লোমগুলোও শিরশির করছে বেলির। বেলি তখন হুট করে ইরফানকে প্রশ্ন করে বসে। পুরুষের ছোঁয়া কি এমনই হয়? বেলির এমন প্রশ্নে ইরফানের ঠোঁটের কোণে মুচকি হাসি আসে। এ ছোঁয়া অনেক মারাত্মক। এ ছোঁয়া একদম সোজা কলিজায় গিয়ে আঘাত করে। আমার নিঃশ্বাসটা দম বন্ধ হয়ে যাবে হয়তো। বন্ধ হওয়া এত সহজ না। আমায় ছুঁয়েন না। তাহলে ভালো থাকবে তো? জানি না। তাহলে আরেকটু ছুঁয়ে দেই। ইরফান তার হাতটা বেলির গাল থেকে নামিয়ে বেলির গলায় নেয়। তখনই বেলির চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়। ইরফান সেই পানি দেখে বেলির একদম কাছে এসে বেলির কপালে আলতো করে এক চুমু দিয়ে দেয়। ইরফান বেলির নাকের মাঝ বরাবর আরেকটা চুমু দেয়। ইরফান তখন বেলির হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো দিয়ে আঁকড়ে ধরে বেলিকে। বেলির মন তখন একটা কথাই বলছিল, সময়টা থমকে থাক, মুহূর্তটা থমকে যাক। আমার আর তার মাঝে ভালোবাসার বাঁধনটা এইভাবে আটকে থাক। সকালবেলা বেলির ঘুম ভেঙে যায় ইরফানের আগেই। কেন জানি বেলির কানে ফজর নামাজের আজান পৌঁছে যায় প্রায় প্রতিদিনই। আর আজান কানে যাওয়া মাত্রই সে আর ঘুমোতে পারে না, না পারে শুয়ে থাকতে। তখন তাকে উঠতেই হবে আর নামাজও পড়তেই হবে। চোখ মেলে তাকিয়ে দেখে গতকাল রাতে ইরফান তাকে যেইভাবে শুইয়ে দিয়েছিল সেইভাবেই ঘুমিয়েছিল সে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় বেলি। তখন দেখে ইরফানও তার দিকে ফিরেই কাত হয়ে ঘুমিয়ে গেছে। ইরফানের মাথাটা তার হাতের ওপর, বালিশেও নেই মাথাটা, আর ডান হাতটা বেলির পেটে দেয়া। বেলিকে বাচ্চাদের মতো আগলে ধরে ঘুমিয়ে আছে সে। ওর যতটুকু মনে আছে গতকাল রাতে যখন ওদের কথা হয় তখন বেলির মন বলছিল, সময়টা থেমে যাক, মুহূর্তটা থমকে যাক। আমার আর তার মাঝের ভালোবাসার বাঁধনটা এইভাবে আটকে থাক। হয়তো ওই ভাবনার মাঝে বেলির চোখ লেগে যায়। বেলি তাকিয়ে আছে ইরফানের দিকে। অনেকটা ছোট মানুষের মতোই লাগছিল তার বরটাকে। হয়তো তার ঘুমিয়ে যাওয়াটা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে, আর তার ঘুমিয়ে যাওয়া দেখতে দেখতে সেও হয়তো ঘুমিয়ে গেছে ওইভাবেই। বেলির নিজের শরীরটাকে অনেকটা হালকা লাগছিল। তার মানে ইরফান এমন কিছুই করেনি যা সে ভাবছে। একটা হালকা নিঃশ্বাস ফেলে আবারও ইরফানের দিকে তাকায় সে। নিজের হাতটা ইরফানের মাথার কাছে নেয় বেলি। অনেকটা সংকোচ নিয়ে হাতটা এগিয়ে নেয় সে তার বরের মাথার দিকে। গতকাল রাতে তার কপালে এঁকে দেয়া ইরফানের ভালোবাসার পরশগুলো বারবার শিউরে দিচ্ছিল বেলির শরীরটাকে। বেলি হয়তো এত ভালোবাসা এই প্রথম পেল ইরফানের কাছ থেকে। ইরফানকে এখন অচেনা লাগে, তার একদম অচেনা লাগে। হয়তো মেয়েরা এরকমই স্বামী আশা করে, যে এইভাবে শরীরকে নয় মনকে ভালোবাসে। ইরফানের মাথার চুলগুলো বেশ ভারী, অনেকটা তার মতো। নিজের হাতটা দিয়ে হালকা করে আলতোভাবে ছুঁয়ে দেয় ইরফানের চুলগুলো। তারপর কি যেন ভেবে হালকা মুচকি হাসি দেয় ইরফানের দিকে তাকায় বেলি। ইরফানের হাতটা নিজের পেটের উপর থেকে সরিয়ে নেয় বেলি। তারপর আস্তে করে উঠে যায় বেলি। উঁচু করে নামাজ শেষ করে কতক্ষণ জানালা দিয়ে তাকিয়ে থাকে সে। আস্তে আস্তে বোলের আলো ফুটে উঠছে চারিদিকে। কয়েক জোড়া পাখি আকাশে ঢানা ঝাপটা দিয়ে উড়ে যাচ্ছে। প্রকৃতি কত সুন্দর করে তার সুনিপুণ হাতে একটা দৃশ্য এঁকে দিয়েছে। আজকে শরীরটা তার অনেকটা হালকা লাগছে। কিসের জন্য এমন লাগছে সে বলতে পারছে না, তবে ভার নেই শরীরে।
জানালার দিক থেকে ঘাড় সরিয়ে ইরফানের দিকে নজর দেয় বেলি। ইরফান তখনও ঠিক সেইভাবেই ঘুমাচ্ছিল। ঘুমন্ত মানুষটাকে খুব একটা খারাপ লাগে না, আবার জাগ্রত মানুষটার মাঝে হুঁশ থাকে না। উনিই জানি কেমন ধরনের পুরুষ। ইদানিং বেলির চিন্তা চেতনায় তার মনের মানুষটার পদচারণার রীতিমতো অনেকটা বেড়ে গেছে। জানালার পাশ থেকে সরে গিয়ে খাটে শুয়ে যায় সে, মুখ তার ইরফানের দিকে। মানুষটা কেন জানি আমায় তার আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে ধীরে ধীরে। তার উঠা বসা আগের থেকে এমন, কিন্তু তার চোখে তাকানোর দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন, যা আমায় শেষ করে দিতে বাধ্য। বিছানায় শুয়ে বেরি ইরফানের দিকে তাকিয়ে এইসব চিন্তা করতে করতে তার চোখে ঘুমের ঢল নামতে শুরু করে। আজ শুক্রবার, তাও অফ ডে, তাই রান্নার বাড়তি এত চাপ নেই। মিনুটাও হয়তো এখনো ঘুমাচ্ছে, তাই বেলিও এই সুযোগে একটু ঘুমিয়ে নিলে পারে। সবকিছু ভেবেই ঘুমিয়ে যায় সে। দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরপরই ইরফান বেলির কাছে আসে। আজ 2 দিন যাবৎ বেলির রুমেই থাকে ইরফান। বেলি তখন নিজের একটা জামা গোছাচ্ছিল। ইরফান তখনই আসে রুমে। গতকাল রাতের পর ইরফানের সামনে থাকাটা বেলির কাছে রীতিমতো যুদ্ধের মতো মনে হয়। মুহূর্তগুলো বারবার বেলির মনকে নাড়িয়ে দেয়। বেলির শরীরে লাগা ইরফানের এক একটা ছোঁয়া বেলির অন্তরকে শীতল করে দেয়। যে শীতলতার মাঝে বেলির স্নিগ্ধ অঙ্গ দহনের ন্যায় জ্বলে ওঠে অবিরত। ইরফানকে আর চোখে দেখে বেলি। ইরফান তখন বেলির একটু কাছে এসে বেলিকে বলে, বেলি, জি, আমরা আর একটু পরেই বের হব, কেমন? কিন্তু যাব কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। আচ্ছা। বোরখা পরবে না, শাড়িটা পরো। আর আজ হিজাব পরো না, খোঁপা করো। কিন্তু এইভাবে আমি বের হওয়া পছন্দ করি না। একটা দিন, এরপর আর বলবো না। আচ্ছা, পরবো। আমি বের হচ্ছি একটু, তুমি আস্তে আস্তে রেডি হও, কেমন? হুম। ইরফান ওয়ালেট নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে দিক দিয়ে সব গুছিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে হালকা ফ্রেশ হয়ে নেয়। ড্রয়ার থেকে ইরফানের দেওয়া শাড়ির প্যাকেটটা বের করে সে প্যাকেট থেকে শাড়িটা বের করে বেলি। শাড়িটা বের করে বেলি অনেকক্ষণ তাকিয়ে থাকে শাড়িটার দিকে। শাড়িটা একদম সাদা, পুরো সাদা। সাদা শাড়ির জমিনে সাদা সুতোর হালকা কাজ করা। এত সুন্দর শাড়ি এর আগে বেলি দেখেনি। হ্যাঁ, লাস্টবার দেখেছিল ওদের কলেজে। অনার্সের আবর্তে নবীনবরণের সময় একটা আপু এমন করে শাড়ি পরে আসতে দেখেছিলাম, কিন্তু এখন আমার শাড়িটা তার শাড়ি থেকে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। কত শখ ছিল এমন একটা শাড়ির। তার মনে মনে খুব শখ ছিল এমন একটা শাড়ি পরবে সে। আজ মনের আশাটা পূরণ হলো। খুব খুশি সে আজ। কিন্তু সমস্যাটা ছিল সে শাড়ি অতটা ভালো মতো পরতে পারে না, আর মিলিও পারে না শাড়ি পরাতে। তাই নিজে নিজেই চেষ্টা করবে শাড়ি পরার। ইরফান বাসায় নেই, এই সুযোগে জামা পাল্টে ব্লাউজ আর পেটিকোট পরে নেয় সে। শাড়ি সাদা বলে ব্লাউজ কালো রঙের পরে বেলি। কিছুক্ষণ চেষ্টা করার পর অতি কষ্টে শাড়িতে প্রথম প্যাচ দেয় বেলি, তারপর আঁচল বের করে। এইবার পালা কুচি। মিনুকে কয়েকবার ডাকার পরেও মিনির সাড়া পায়নি বেলি। ভেবেছে হয়তো মিনু খেয়ে দিয়ে ঘুম দিয়েছে। বেলি নিজে নিজে চেষ্টা করে কুচি ধরার, ধরেও ফেলে, কিন্তু শাড়ির নিচের দিকের কুচিটা ধরবে কে? এরই মাঝে ইরফানও চলে আসে। বেলিকে সাদা শাড়িতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। বেলি কিন্তু অতটা সুন্দর না, আবার অতটাও দেখতেও খারাপ না। সুন্দর না বলতে বেলি একদম ফর্সা নয়, তবে বেলির মনটা অনেক ফর্সা। ইরফান দেখছিল বেলি শাড়ি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের কুচি ঠিক করছে। নিচু হয়ে ঝুঁকে একবার ঠিক হলে আবার বিগড়ে যাচ্ছে তার শাড়ি। তাই ইরফান সামনে গিয়ে দাঁড়ায় বেলি। আমি ধরি? আপনি কি পারেন ধরতে? তুমি তো কতই পারলা, পারতে পারতে উল্টে দিয়েছো। দেখলাম তো 5 মিনিট যাবত। ইরফানের এমন কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বেলি। তারপর ইরফান নিচে বসে বেলির শাড়ির কুচিগুলো ঠিক করে দেয়। প্রায় 10 মিনিট পর বেলি শাড়িটাকে ঠিকঠাক মতো পরে। তখন ইরফান বেলির হাতে আরেকটা প্যাকেট ধরিয়ে দেয়। এটা নাও, কি এটা? তোমার বেরি ফুলের মালা। আনছেন? প্যাকেট খুলে আগে বেলি ফুলের ঘ্রাণ নেয়। বেলি ফুলের ঘ্রাণটা বেলিকে অনেকটা মাতাল করে দিচ্ছিল, কারণ তার সব ফুলের মাঝে সব থেকে বেশি এই ফুলগুলোকেই বেশি ভালো লাগে। নাকের কাছে নিয়ে বারবার ঘ্রাণ নিতে থাকে বেলি। 2 চোখ বন্ধ করে বেলি ফুলের ঘ্রাণ নিচ্ছিল বেলি। আর ঠিক তখনই ইরফান বলে ওঠে, নাকের কাছে নিয়ে এইভাবে ঘ্রাণ নিতে থাকলে ফুল শুকিয়ে যাবে। হ্যাঁ, আপনারে তো বলছে। খোপায় দেওয়ার জন্য 2 লেয়ার করে মালা এনেছি, গোল করে পড়ো।
বেলি প্যাকেটে আরও কিছু জিনিস দেখতে পায়। সেখানে 4 ডজন সাদা চুড়ি আছে। বেলি চুড়িগুলো দেখে আরও অবাক হয়ে যায়। তবে এমনিতেও বেলির চুড়ি খুব পছন্দের, বিশেষ করে কাচের রেশমি চুড়ি। আর আজ ইরফান তার জন্য চুড়িও নিয়ে এসেছে। ইরফান বেলির মুখ দেখে বুঝে গেছে বেলি খুব খুশি হয়েছে। পছন্দ হয়েছে? অনেক সুন্দর। আচ্ছা তাড়াতাড়ি করো, বের হতে হবে তো। বেলি তখন চুলগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে খোপা করে নেয়। খোপার ওপর বেলি ফুলের মালাটা টাইট করে বেঁধে দেয় বেলি। তারপর হাতে চুড়িগুলো পরে নেয়। বেলি তেমন আহামরি সাজগোজ করে না। সাজ বলতে সে বুঝে হালকা স্নো পাউডার আর চোখে গাঢ় করে কাজল দেওয়া আর ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস, এতেই তার সাজ সম্পূর্ণ হয়ে যায়। আর এই সাজেই সে দেখতে বেশি পছন্দ করে। বেলি আনে নিজেকে দেখছে। বেলির পুরো সাজ যেন আরো অধিক সুন্দর লাগছিল তার খোপার জন্য। আর খোপায় থাকা ওই সাদা পবিত্র বেলি ফুলের মালাটা যেন তার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। অন্যদিকে ইরফান খাটে বসে থেকে বেলিকে আয়নায় দেখছে। শাড়িটা একদম তার শরীরের সাথে লেগে আছে। আর সব মিলিয়ে বেলিকে যেন সদ্য কুড়ি থেকে ফোটা এক স্বচ্ছ সাদা বেলি ফুল লাগছিল। ইরফানকেও আজ অনেক ভালো লাগছিল দেখতে। কালো জিন্স, সাদা শার্ট, তাও ইন করে পরেছে সে, অনেকটা বেলির সাথে ম্যাচিং করে। বেলি মুগ্ধ নয়নে ইরফানকে দেখতে থাকে। ইরফানও রেডি। ইরফানকে দেখতে সেই রকম হ্যান্ডসাম লাগছিল। ফুল হাতা শার্ট, কিন্তু হাতা ফোল্ড করা। ইরফান বরাবরই এইভাবেই শার্ট পরে। রেডি হতে হতে প্রায় 4:20 বেজে গেছে। বেলি এখন না বের হলে কিন্তু দেরি হয়ে যাবে। আমি তো রেডি। তাহলে চলো। মিনুকে বলে যাব না? জাগাও তাকে। বেলি মিনুর কাছে গিয়ে মিনুকে ডেকে ওঠায়। মিনু চোখ ডলতে ডলতে বেলির দিকে তাকিয়ে থাকে। বেলিকে এইভাবে দেখে সে ভ্যাবাচাকা খেয়ে যায়। কি গো আইচ্ছে, এমন শাড়ি পরছেন কিনতে? ওঠো একটু। খারান, মাথার ভিত্তি কি দিচ্ছেন? ও মাকু ফুল লাগাইছেন মনে হয়। হুম ভাই আনছে? হুম তা এইরাম কইরা সাইজা গুইছে যাইছেন কই? একটু ওনার সাথে বের হব, তুমি উঠো, দরজা লাগাও। হ হ, এখন তো সময়, বেগকেই ঘুরতে যাই। তুমি যেতে চাও? তাহলে চলো। থাক থাক, আমার এমন খুশির ঠেলায় ঘুরতে মন চায় না। কি সব বল যে তুমি তুমি জানো আর তোমার আল্লাহই জানে। আসো, দরজা লাগাও। হ, চলেন। ইরফান আর বেলিকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দেয় মিনু। আল্লাহ পাক বহুত কষ্ট দিচ্ছেন আপনি ভাবিরে। সেতির মতো মাইয়া খুব কমই আছে। আল্লাহ পাক তারে আর কষ্ট দিয়েন না। তার ভাগে সবখানা সুখ তারে দেন আল্লাহ পাক। বেলিকে নিয়ে রিকশায় ওঠে ইরফান। বেলির রিকশায় চড়ে নাকি ঘুরতে অনেক ভালো লাগে। সেই দিন মিনুকে বলছিল, আর পিছন থেকে ইরফান শুনে নেয়। হঠাৎ করে রুবির কথা মনে পড়ে যায় তার। রুবি যতবারই তার সাথে বের হয়েছিল ততবারই তাকে কথা শোনাতো। রুবি রিকশায় চড়তে পারে না, তার ভালো লাগে না। ইরফান কেন গাড়ি কেনে না, এইসব বলে বলে ইরফানকে ছোট করতো সবসময় সে। কিন্তু এখানে পরিস্থিতি বিপরীত। ওই এক নারী আর এই আরেক নারী, কত পার্থক্য এদের মাঝে। ইরফানের মন তখন এই কথাটাই বলছিল। তারপর সে বেলিকে জিজ্ঞেস করে, কোথায় যেতে চাও বেলি? আমি তো এখানে কিছুই চিনি না। এখানে অনেক বড় বড় শপিং সেন্টার আছে, মুভি হল আছে, ভালো ভালো অর্নামেন্টস এর দোকান আছে। বলো কোথায় যেতে চাও? এখানে কোথাও নিরিবিলি জায়গা নেই, সেখানে বসে শান্ত মনের সামনের দিকে তাকিয়ে থাকা যায়? ইরফান ইচ্ছে করেই ওই সব জায়গার নাম বলেছে বেলিকে, কারণ সে দেখতে চেয়েছিল বেলি কি বলে। কারণ এর আগে যখনই রুবিকে নিয়ে বের হতো তখনই রুবি হয় যমুনা ফিউচার পার্ক নয়তো বসুন্ধরা সিটিতেই যেত। দামি দামি গহনার দোকান কিংবা রেস্টুরেন্ট না হলে ওর চলতোই না। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো। এখানে বেলির যাওয়ার জায়গাটা একদম অন্যরকম। ইরফান রিকশায় বসা অবস্থাতেও বেলির মুখের দিকেই তাকিয়ে আছে। তখন বেলি বলে, আছে এমন জায়গা, সেখানে দুদণ্ড বসলে মনে শান্তি আসবে। যেতে চাও সেখানে? হুম ইরফান বেলির কথায় রিকশাওয়ালাকে একটা জায়গার নাম বলে দেয়। আর রিকশাওয়ালাও ইরফানের বলা সেই গন্তব্যের দিকেই চলে যায়। প্রায় 20 মিনিট পর ইরফান বেলিকে নিয়ে সেইখানে পৌঁছায়। বেলি চারপাশের পরিবেশটা দেখছে। দেখে মনে হচ্ছে একটা পার্ক। এক পাশে একটা ঝিল আছে, জায়গায় জায়গায় বসার বেঞ্চ রাখা হয়েছে। ইরফান বেলিকে নিয়ে ঝিলের পাশে একটা বেঞ্চের কাছে যায়। বসো এখানে। হুম জায়গাটা অনেক শান্ত আর নিরিবিলি জায়গা। হুম অনেক ভালো লাগে আমার কাছে এই জায়গাটা। ও লাস্ট কবে এসেছিলাম মনে নেই, আর আজ তোমায় নিয়ে এলাম। ওহো, মন খারাপ? না তো। তাহলে ওহ ওহতে উত্তর দিচ্ছ যে? বেলি সামনে থাকা ঝিলের দিকে তাকিয়ে এক মনে কি যেন ভেবে যাচ্ছিল।
ইরফান সেই থেকে বেরির দিকেই তাকিয়ে আছে। বেরির খোপা থেকে বেরি ফুলের ঘ্রাণ আসছিল। ইরফান তখন বেরির ডান হাতটায় আলতো করে হাত রাখে। আচমকা ধরায় একটু নড়ে ওঠে বেরি। কিছু বলবেন? কি খাবা? কিছু না, বুট খাবা নাকি বাদাম? আশেপাশে আছে। ওই যে দেখা যাচ্ছে। তাহলে বুট খাই। আচ্ছা। ইরফান বেলিকে বসিয়ে রেখে বুট আনতে চায়। ইরফানের হাঁটার ঢংটা অনেক সুন্দর। সচরাচর সব পুরুষরা এইভাবে হাঁটে না। ইরফানই যেন কিভাবে হাঁটে। ইরফান বুট নিয়ে চলেও আসে। বেলির হাতে বুটের ঠোঙাটা দেয় ইরফান। তারপর আবার সেই নীরবতা ভেঙে ইরফান বলে ওঠে, গান পারো তুমি? একটু আধটু। রবীন্দ্রসঙ্গীত পারো? আমারও পড়ানো যাহা চায়। শোনাবা আমায়? এখানে না। আচ্ছা, বাসায় গিয়ে শোনাবে। কেমন? হুম। আর কোনো গান পারো? তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। এটা পারো? হুম। এটাও শোনাবা আমায়? আচ্ছা। বেলি আবার চুপচাপ হয়ে যায়। ইরফান আবারও বলে, কিছু বলো। কি বলবো? যা মনে আছে। মনের কিছু কথা মনেই থাক, মনের ঘরে আজকাল তাকাই না। তাই? আচ্ছা, ভালো কোনো রেস্টুরেন্টে খেয়ে যাব, কেমন? না, বাসায় মিনুটা একা, আমরা খেয়ে যাবো। বেচারি কি দোষ করেছে? আর তাছাড়া ওকে ছেড়ে আমার খাওয়া গলা দিয়ে নামবে না। তার চেয়ে বরং বাসায় গিয়ে খাবো। বেলির কথায় অত্যন্ত অবাক ইরফান। মিনুর জন্য এত টান তার। মিনুর জন্য এত টান তোমার? মেয়েটা অনেক ভালো। হ্যাঁ। হোক না সে কাজের মেয়ে, কিন্তু ওর সব থেকে বড় পরিচয় মানুষ। বেলির চিন্তা ভাবনা দেখে ইরফান সত্যি আশ্চর্য হয়ে যায়। একটা মানুষ যে কিনা বাসার কাজের মেয়ের জন্য এইরকম চিন্তা ভাবনা নিজের মাঝে রাখে, সে কোনো সাধারণ মানুষ না। তখন ইরফান বেলির হাতে হালকা চাপ দিয়ে বলে, বেলি, তুমি সত্যি অসাধারণ। আমি অতি সাধারণ। সাধারণের মাঝে এতটুকু সুখ আঁকড়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে আশা করা এক অতি সাধারণ নারী। সন্ধ্যার পর রাত প্রায় 8টা নাগাদ ইরফান আর বেলি বাসায় ফিরে। মিনু তখন স্টার জলসা নিয়ে বসে আছে। মিনু তাদের দেখে কথা বলা শুরু করে দেয়। আইয়া পড়ছেন এত তাড়াতাড়ি? কি করব তাহলে? ঘোরাঘুরি শেষ, আর থেকে কি করব? খাইয়া আইসেন? তোমার ভাই খাবার নিয়ে আসছে, আমরা একসাথেই খাবো। ও আচ্ছা। ইরফান আগে রুমে চলে গেছে। বেলি মিনুর সাথে কথা বলার পরই রুমে যায়। বেলি রুমে গিয়ে দেখে ইরফান শার্টের বোতাম খুলছে। এটা দেখে বেলি বের হয়ে যেতে নাই, অমনি ইরফান ডেকে দাঁড় করায় বেলিকে। বেলি, দাঁড়াও। হুম। কি হয়েছে, চলে যাচ্ছ যে? না, আসলে এসেছিলাম কাপড় বদলাতে, এখন দেখলাম আপনি বদলাচ্ছেন। তাতে কি হয়েছে? আমি কাপড় বদলাবো বলে তুমি চলে যাবা? না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনো, একটু হুম। শাড়িটা পরে থাকো। রাতের বেলাতেও? হ্যাঁ, আজ তোমার গলায় গান শুনবো। কিছু বললে না যে? আচ্ছা বাদ দাও, বলো কেমন লাগলো আজকে ঘুরতে বেরিয়ে? ভালো। তুমি যে এত ঝাল দিয়ে ফুচকা খাও, আগে তো বলনি। আমি ফুচকায় ঝাল একটু বেশিই খাই। তাই? হুম। আমার তো নাকে পানি চলে এসেছে। ও আচ্ছা, আমি একটু রান্নাঘরে যাই, কেমন? হুম। বেলি চলে যাওয়ার পর আয়নায় নিজেকে দেখতে থাকে ইরফান। কিছুক্ষণ ভালো করে তাকায় নিজের দিকে সে। তারপর ভাবতে থাকে কিছু কথা। কতটা পরিবর্তিত আমি! এই আমার নিজেকে এখন অনেকটাই অচেনা লাগে। কি হয়ে গেলাম, আর আগেই বা কি ছিলাম? বেলি যে কিনা অসহায় অবস্থায় আমার জীবনে এসেছিল, আর আমি তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছি। মুখ ফুটে কখনোই কিছু বলেনি মেয়েটা, শুধু সহ্য করে গেছে আমার অত্যাচারগুলো। আজ নিজের কাছে নিজেকে অনেকটা নরপশুর মতো মনে হয়। জীবনটাকে নিজের হাতে ধরে দুমুখ করে দিলাম। আজ বেরিয়ে আমার সাথে ঠিক মতো কথা বলে না। হয়তো আমায় দেখলে তার সেই অসহ্য মুহূর্তগুলোর স্মৃতি মনে পড়ে যায়। একটা মানুষের পক্ষে কতটা সম্ভব এইভাবে সবকিছু সহ্য করে পড়ে থাকাটা? কেন জানি মনে হয় বেলি একটাই হয়, যে ফুল হয়ে ফোটে অন্যকে সুবাস ছড়িয়ে দিতে। কথাগুলো অনুধাবন করতে থাকে ইরফানের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে যায়। জীবনটা আসলে বৈচিত্র্যময়। এখানে জীবন ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এরই মাঝে বেলির ডাকে ধ্যান ভাঙে ইরফানের। কিছু বলবে? 5 বার ডাক দিলাম, যেইভাবে দেখে গিয়েছিলাম এখনো 25 মিনিট পর সেইভাবেই দেখছি আপনাকে। কি করছেন এখানে দাঁড়িয়ে? বাহ 25 মিনিট হয়ে গেছে, অথচ ইরফানের খেয়ালই ছিল না। বেলির দিকে তাকিয়ে আছে ইরফান। বেলির শান্ত চোখের দৃষ্টি ইরফানের মনে ঝড় তুলে দেয়। মুচকি হেসে দিয়ে হাতের ইশারায় বেলিকে নিজের কাছে ডাকে ইরফান। বেলিও ধীর পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়।
আলতো করে বেরির হাতটা ধরে ইরফান, নিজের একদম কাছে নিয়ে যায় সে বেরিকে। জানালার পাশে নিয়ে গিয়ে দাঁড় করায়। বেরিকে জানালার সামনে দাঁড় করিয়ে নিজের বুকে বেরির পিঠ ঠেকিয়ে দাঁড়ায় ইরফান। ইরফানের স্পর্শে ভেতরটা ভেঙে চুরে যাচ্ছিল বেরির। এ যেন এক স্বর্গীয় সুখ, যেখানে প্রিয় মানুষটার স্পর্শ পাওয়া যায়। ভালো লাগা হয়তো এটাই, আর এটাকেই হয়তো ভালোবাসা বলে। বেলির কোমরের দুপাশ দিয়ে নিজের হাত রাখে ইরফান। ছোঁয়াগুলো মায়াবী হলেও নোংরামি ছিল না কিছুতেই। এই যেন এক প্রকার স্পর্শকাতর ভালোবাসা। বেলির ঘাড়ে নিজের থুতনি লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ইরফান। বেলি, হুম। এত চুপ থাকিস কেন? প্রায় বেশ কিছুক্ষণ পর ইরফানের মুখ থেকে তুই শব্দটা শুনে বুকের মাঝে ঝট করেই কামড় দিয়ে ওঠে বেরির। সাথে একরকম শান্তিও আসে মনে। আত্মাটা তার শুকিয়েছিল, সেই তৃষ্ণার্থ আত্মায় কে যেন পানি ঠেলে দিয়েছে মনে হলো। পরম অনুভবে চোখ জোড়া বন্ধ করে নেয় বেরি। আমায় একটা কথার উত্তর দিবি? কিরে বল না, দিবি? হুম। তুই এমন কেন বেলি? কেন তুই পাল্টাতে পারিস না? ঘৃণা লাগে না আমার প্রতি? বেলি কখনো পাল্টায় না। আর ঘেন্না করবো কাকে? আপনাকে? তাহলে তো আমি নিজেকেই ঘেন্না করতে পারি। তুই কেন জানি বুঝতে পারি না আমি। কেন জানি আপনাকে চিনতে পারি না আমি। কেন জানি তুই আমার হৃদয়ে মিশে গেছিস। কেন জানি আপনি আমার অন্তরে আটকে গেছেন। অনেক কষ্ট দিয়েছি তোকে, তাই না রে? হয়তো ভাগ্যে ছিল। আমায় ছেড়ে কোথাও যাবি না তো? জানা নেই, তবে মৃত্যু এলে আটকাতে পারবো না। রাগটা দেখাস না ঠিকই, কিন্তু অভিমানটা ঠিকই রয়ে গেছে। না আছে রাগ, না আছে অভিমান। যদি কিছু থাকে তাহলে আছে নীরবতা। আর সেই নীরবতায় কে বিরাজমান? যে আমার সবচেয়ে কাছে, যার মাঝে আমার অস্তিত্ব জানান হয়। বেরির কথায় ইরফানের অশান্ত মনটা শান্ত হয় নিমিষেই। বেরির কোমরে আরো শক্ত করে আঁকড়ে ধরে ইরফান। চলেন, খাবেন না? পালিয়ে যেতে চাইছিস? পালাবো কেন? আমি তো এখানেই আছি। আসুন, খাবেন, আসুন। বেরি একটু নড়ে চড়ে উঠে ইরফান বেশ বুঝতে পারে যে তার কাছে থাকতে বেরি আনকমফোর্ট ফিল করছে। তাই ইরফানও বেরিকে ছেড়ে দেয়। খাওয়া দাওয়ার পর ইরফান রুমে এসে বসে বসে মোবাইল টিপছে। রুবিকে অনলাইনে দেখে মনটা কড়া নেড়ে ওঠে ইরফানের। একবার নক করবে কি করবে না ভাবছে সে। রুবিও হয়তো ইরফানকে অনলাইনে দেখেছে, কিন্তু কোনো মেসেজ করেনি। আফসোস লাগে নিজের প্রতি। কেন যেন এলোমেলো হয়ে গেছে আমার জীবনটা। এখনো জানা নেই রুবির ডিসিশন কি হবে। তবে যাই হোক, বেলিকে আমি ছাড়তে পারবো না। বেলিতে মত্ত আমি, সে আমার হৃদয় মন্দিরে আটকে আছে। ভালোবাসি তাকে ভীষণ। এরই মাঝে বেরির প্রবেশ ঘটে রুমে। বেরি ইরফানকে খাটে আধশোয়া অবস্থায় থাকতে দেখে দরজা লাগিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ জানালা দিয়ে আকাশে ওঠা চাঁদের পানে নজর রাখে বেরি। ইরফান মোবাইল টিপতে টিপতে হঠাৎ করেই তার কানে আসে, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার। ইরফান শোয়া থেকে উঠে বসে যায়। বেরির কণ্ঠে এই প্রথম ইরফান গান শুনছে। অসাধারণ কণ্ঠে গান গাইছে বেরি। ইরফান হেঁটে গিয়ে বেরির পাশে দাঁড়ায়। বেরি তখনও জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে গান গাইছে। যে পথে ধরে এসেছিলি সে পথ এখন গেলি ভুলে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। ইরফান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বেরির মুখের দিকে। বেরির কণ্ঠে তখন গান, আর চোখের কোণে তখন অশ্রুর ঢল। গাইতে গাইতে চেক সময় শেষ হয়ে যায় গানটা। ইরফানের তখন হুঁশ হয় যে গান শেষ। অনেক সুন্দর গাইলি। মন বড়ই অবুঝ, বুঝেও বুঝে না। ফেলে আসা মানুষটা আজও বুঝলো না। মন তো মনই, এক অস্পর্শনীয় অনুভূতি। বন্ধ করে দুটো শরীর, দুটো আত্মা, দুটো মনের মাঝে খেলা অবিরত। ইরফান বেরির দিকেই তাকিয়ে আছে। বেরির নজর তখন আকাশের চাঁদের দিকে। একটা কথা বলি, বল। আকাশের অনেক দয়াময়, তাই না? মানে? হ্যাঁ, সে তার বুকে হাজার তারাকে আশ্রয় দেয়, একই বুকে চাঁদকে উঠাই দেয়, আবার এই একই বুকে সূর্য হেসে ওঠে, আবার কখনো মন খারাপে সে অশ্রু ঝরায় বৃষ্টির রূপে। হ্যাঁ, হয়তোবা। ওই চাঁদটাকে ঘিরে কত তারাদের ছুটোছুটি। হুম তবে চাঁদের গায়েও কলঙ্ক আছে। তুই তো অনেক ভালো বলিস। কলেজে পড়ার সময় বাংলা স্যার পড়াতেন, সেইখান থেকে শিখেছি।
বেলি, কি হলো? নাম ধরে ডেকে চুপ করে গেলেন যে? কিছু না। রুবি আপু আর ফোন দিয়েছিল? না, নষ্ট রাগ করেছে অনেক, ফিরিয়ে আনুন তাকে, প্রয়োজনে আমি চলে যাব। বেলির কথাটা আর সহ্য করতে পারেনি ইরফান। ঝট করে বেলির হাত ধরে হ্যাঁচকা টানিয়ে নিজের কাছে নিয়ে আসে ইরফান। ইরফানের নজর বেলির দৃষ্টিতে, আর বেলি তার শান্ত দৃষ্টি দিয়ে ঘায়েল করছে ইরফানকে। ভুলে গেছিস সে রাতের কথা? কোন রাত? বাহ, ভুলে গেলি? মনে পড়ে না। আপনি যখন আমাকে মারবেন আমি কাঁদবো না, একদম কাঁদবো না, শুধু ছাড়তে বলবেন না, সহ্য করতে পারবো না। মনে পড়ে এই কথাটা? কথাটা শুনে সে রাতের প্রতিটা কথাই মনে পড়ে যায় বেলি। সে রাতে বেলি ইরফানকে বলেছিল না ছাড়তে, আর আজ সে বেলি নিজ থেকে বলে দিল প্রয়োজনে সে চলে যাবে। এখানেই জিদ ওঠে ইরফানের। মনে পড়েছে নিশ্চয়ই। তোকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। তাহলে রুবি? জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু চাই তুই আমার কাছেই থাকবি, আমার বুকে, আমার মনে, সব জায়গাতেই তুই থাকবি, ব্যাস। এই বলে ইরফান বেলিকে তার বুকের মাঝে জড়িয়ে নেয়, একদম শক্ত করে, যেন চলে যেতে না পারে। ইরফানের শরীরের উষ্ণতায় বেলির শরীর যেন আরাম খুঁজে পায়। বেলিরও ইচ্ছা হয় একটু জড়িয়ে নিতে তার বরকে, কিন্তু লজ্জা নামক জিনিসটা কেন জানি তাকে আটকে রাখে, যেতে দেয় না। তাই ইরফানের কাছে ইরফান বেলির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে বেলির কানের কাছে মুখ এনে আস্তে করে কথা বলে ইরফান। বেলি, হুম একটা কথা বলি। হুম একটু সুখের মিলন হলে খুব বেশি কি ক্ষতি হবে বেলি? কি হলো বল, খুব বেশি কি ক্ষতি হবে? এই অন্তরটা তোকে খুব ভালোবাসতে চায় রে বেলি, খুব ভালোবাসতে চায়। ইরফানের মুখ থেকে বেলি ফুল ডাকটা শুনে বেলির মনে হয় কে যেন তার কলিজায় পানি ঢেলে দিয়েছে। তার পুড়ে যাওয়া ক্ষত স্থানটা হঠাৎ করে কেন জানি ভালো হয়ে গেল। ইরফান আবারও বলে, বল না একবার, খুব বেশি ক্ষতি হবে কি একটু সুখের মিলনে? জানা নেই, জানা নেই, সত্যি কি জানা নেই? অনেক জায়গায় বলতে শুনেছি নীরবতা সম্মতির লক্ষণ। আমি কি এই নীরবতাকে তোর সম্মতি ভেবে নিব? ঠিক তখনই বেলি তার দুহাতে ইরফানের পিঠটা মুষ্টিবদ্ধ করে নেয়। নিজের হাতের ভাঁজে চেপে ধরে ইরফানের টি শার্টটা। ইরফান তখন কিছুই বলেনি, শুধু একগাল হেসে পরম ভালোবাসায় নিজের মাঝে বেলিকে আঁকড়ে ধরে। আর তার কিছুক্ষণ পরে ইরফান বেলিকে কোলে তুলে নেয়। বেলির মুখ যেন লজ্জায় আবৃত, এক রাঙা বধূর মুখ লাগছিল। বিছানার কাছে নিয়ে গিয়ে আলতোভাবে বেলিকে শুইয়ে দেয় ইরফান। আজ ভালোবাসার সপ্তম আকাশে পদার্পণ করলে ক্ষতি হবে না হয়তো। বেলির লজ্জারাঙা মুখ তখন ইরফানকে কাছে চাইছে, খুব করেই কাছে চাইছে। আর ইরফান যেন পলকবিহীন চোখে তাকিয়ে দেখছে তার বেলি ফুলকে। আজ দুটো হৃদস্পন্দন না হয় এক হোক, এতে হয়তো ক্ষতি কিছুই হবে না, বড়জন নতুন আরেকটা হৃদস্পন্দনের আবির্ভাব ঘটবে। ইরফান বেলির দিকে অনেকটাই ঝুঁকে যায়। ইরফানের এই ঝুঁকে যাওয়াইটাই হয়তো বেলির সুখের সর্বনাশ। অন্ধকার বদ্ধ ঘরে দুটো মনের সুখের মিলন ঘটে এই রাতে। আজ রাতে পূর্ণিমার চাঁদটাও লজ্জায় তার চোখ জোড়া বন্ধ করে দেয়। দূরে ডাকতে থাকা ডাহুক পাখিটাও আজ একদম চুপচাপ। হয়তো তার মনেও জানান দিয়েছে যে আজ কিছু অপ্রকাশিত ভালোবাসার পূর্ণতা ঘটবে। বাহিরে হিমশীতল বাতাস বইছে, পরিবেশটা একদম নিস্তব্ধ। আজ না আছে বেলির মুখে কথা, না আছে ইরফানের মুখে কথা, শুধু আছে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর কিছু সুখের আর্তনাদ। দুজোড়া হাত যেন আজ মিলেমিশে একাকার, এ যেন এক স্বর্গীয় সুখ। ভোরের দিকে বেলির ঘুম ভেঙে যায়, নিজেকে ইরফানের সঙ্গে ল্যাপটানো অবস্থায় আবিষ্কার করে। কাল রাতে ঘটে যাওয়া সুখের মিলনটাই হয়তো আজকে ভোরের লেপ্টে থাকার সাক্ষী। ইরফানের শরীরের সাথে নিজের শরীরটা এইভাবে দেখে লজ্জার শ্রেষ্ঠ চূড়ায় অবস্থান করছে বেলির মন। অবশেষে তাহলে সুখের মিলনটা তাহলে হয়েই গেল। অপ্রকাশিত ভালোবাসাটা অবশেষে প্রকাশিত ভালোবাসার পবিত্রতার ডোরে বাধা পড়েই গেল। বেলি আস্তে করে ইরফানের পাশ থেকে উঠে যায়। ওয়াশরুমে গিয়ে নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে বেলি। শরীরের কিছু কিছু অংশে যেমন ঘাড়ে হাতে লাল হয়ে আছে। হঠাৎ করে বাম হাতের কবজায় নজর দেয় বেলি, সেখানে পুরো 4টা আঙ্গুলের ছাপ পড়ে আছে। লাল হয়ে আছে হাতের কবজিটা। হাতটা দেখে অনায়াসেই হেসে দেয় বেলি। চোখের পানিগুলো টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। চোখের এই পানিগুলো হয়তো বেলির সমস্ত কষ্টের সমাপ্তির সাক্ষী হয়েছে আজ। ঝর্ণা ছেড়ে নিজেকে ধুয়ে নেয় বেলি। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে শাওয়ার নেয় বেলি। অজু করে একেবারে বের হয়ে যায় বেলি। ইরফান তখনও ঘুমে কাতর। বেলি পশ্চিমমুখী হয়ে জায়নামাজে দাঁড়ায়।
ফজর নামাজ আদায় করে আজ কোরআন কারিম নিয়ে বসে। ইরফানের ঘুমের যাতে ক্ষতি না হয় তাই গুনগুন করে আস্তে আস্তে কোরআন কারিমের পুরো এক পাড়া এক বসায় শেষ করে মোনাজাত ধরে বেলি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ওয়া ফিল আখিরাতি হাসানা তাওয়া ওয়া কিনা আযাবান্নার। হে মহান আল্লাহ পাক, আমাদের দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম কল্যাণ দান করো এবং আগুনের জাহান্নাম হতে আমাদের রক্ষা করো। আল্লাহ পাক, তুমি একমাত্র বোঝো আমার অন্তরে কি চলে। নষ্টকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, তবে ছেড়ে যেতে পারবো না। তার দূরত্বটা আমায় বারবার কষ্ট দেয়। আমি চাই না আর এই দূরত্বটা বাড়ুক। আমি এটাও চাই না যে রুপি আপু কষ্ট পাক, কারণ আমি কার অভিশাপ নিয়ে বাঁচতে পারবো না। তাই তুমি এমন কিছু করো যাতে সেও কষ্ট না পায়। আল্লাহ পাক, তুমি সবাইকে ভালো রাখো, সাথে আমাকেও ভালো রাখো। আমার তুমি ছাড়া যে আর কেউ নেই আল্লাহ। মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলি। ওনার ভাঁজ খুলে ভেজা চুলগুলো খুলে দেয় বেলি। চারদিকে ফর্সা হয়ে গেছে, আলো ফুটে গেছে। প্রকৃতি আবার আরেকটি নতুন সকাল উপহার দিল মানব জাতিকে। জানালার পাশে দাঁড়িয়ে উপরে আকাশে নজর দিয়ে বেলি। আজ বেলি বুঝেছে ভেজা চুলে কতটা ভালোবাসা জড়ানো থাকে। আজ ইরফানের অফিস আছে। নিজের হাতে সব নাস্তা বানিয়ে টেবিল সাজিয়ে দেয় বেলি। মিনু রান্নাঘরের বাকি কাজগুলো করছে। ইরফান রুম থেকে বেলিকে ডাকতে থাকে। বেলি, এই বেলি। ইরফানের ডাক শুনে বেলি হাতের কাজ ফেলেই রুমে দৌড়ে যায়। জি, কই থাকো? টেবিলে নাস্তা দিলাম। এইদিকে আসো আমার সামনে। ইরফানের কথায় বেলি তার সামনে দাঁড়ায়। বেলির নজর নিচের দিকে। ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে থাকে। তারপর কি যেন ভেবে বেলির ওড়নার নিচে তার দুহাত ঢুকিয়ে দেয়। আচমকা এইভাবে হাত দেয় বেলি একটু ঘাবড়ে যায়। পরক্ষণে বুঝতে পারে ইরফান তার গলায় কিছু একটা পরাচ্ছে। তখনই বেলি ওড়নার ভাঁজ খুলে দেয়। তারপর যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারেনি সে। তার গলায় ততক্ষণে একটা স্বর্ণের চেইন উঠে গেছে। বেলি ইরফানের দিকে অবাক নয়নে তাকায়। তখন ইরফান বেলির কপালে আলতো করে চুমু দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া প্রথম স্বর্ণ। এসবের কি প্রয়োজন ছিল? সব কিছুতে প্রয়োজন খুঁজতে নেই, কিছুটা ভালোবাসাও থাকে, বুঝলেন ম্যাডাম? দেরি হয়ে যাচ্ছে আমার, খেতে দাও, আমি অফিস যাব। দেওয়া আছে সব, আপনি আসুন। সুখের মুহূর্তগুলো কেন যেন খুব দ্রুতই পার হয়ে যায়। হয়তো দুঃখের সময়গুলোই পার হতে চায় না। এই যেন সুখ দুঃখের এক অসাধারণ মেলবন্ধন। বেলি যেন তার সুখগুলোকে দুহাতে কুড়িয়ে নিচ্ছে, আর ইরফান যেন তার ভাগের সুখগুলো বেলির মাঝে বিলীন করে দিচ্ছে। এই সুখটুকু খুব করে পেতে চায়, যাতে করে হারিয়ে গেলেও আর আফসোস না থেকে যায়।